আশা করছি আজকের এপিসোড আপনাদের অনেক ভালো লাগবে। বেশি কথা না বলে সবার আগে চলে যাব আজকের প্রথম ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আসসালামু আলাইকুম লিসেনার্স, আশা করি সবাই ভালো আছেন। এখন আমি একটি ঘটনা আপনাদের সামনে পেশ করতে চাই। ঘটনাটি যার সাথে ঘটেছিল তার নাম হচ্ছে মোহাম্মদ মাসুম। উনি পেশায় একজন মোটর বাইক চালক। আপনারা জানেন যে সুনামগঞ্জে অনেক দুর্গম জায়গা রয়েছে। হাওর কেন্দ্রিক পুরো সুনামগঞ্জ হওয়ার কারণে এবং সেখানে অনেক রাস্তাঘাট না থাকার কারণে মোটরসাইকেলই একমাত্র ভরসা, মোটরসাইকেলই মানুষজন আসা যাওয়া করে। তো সুনামগঞ্জের এমনই একজন মোটর বাইক চালক, নাম হচ্ছে মোহাম্মদ মাসুম। ওনার বাসা তাহিরপুরেই। ওনার বর্তমান বয়স 50। ঘটনাটি যখন ঘটেছিল সেই সময়টি ছিল 1998 সাল। সময়টি ছিল শীতকাল। উনি তখন ছোটোখাটো ব্যবসা করতেন, আর ব্যবসায়িক প্রয়োজনে ওনার বেশ কিছু দেনাদার সৃষ্টি হতো, আবার ওনার কাছেও কেউ কেউ টাকা পেতেন। তো মাঝে মাঝে যে কাজটি করতেন, ওই দেনাদারদের কাছ থেকে টাকা আদায়ের জন্য তারা যখন যেই ডেটগুলো দিতেন, তখন ওই ডেটগুলোতে উনি ওই দেনাদারদের কাছ থেকে টাকা আদায়ের জন্য যেতেন। ব্যবসায়িক কারণে অনেক সময় পণ্য বেচা কেনা হয়, যার ফলে একটু দেনাদার সৃষ্টি হয় আর কি, দেনা পাওনা সৃষ্টি হয়। তো টাকা আদায়ের জন্য উনি যেতেন। তো এমনই 1998 সালের এমনই এক শীতকালে এক রাতে উনি একটি জায়গায় যান। সেই জায়গাটার নাম হচ্ছে নতুন বাজার। আপনারা যারা নীলাদ্রি গিয়েছেন তারা নতুন বাজার পার হয়ে নীলাদ্রি গিয়েছেন। তো যাই হোক, নতুন বাজার উনি যখন যান, ওখানে একজন দেনাদারের সন্ধানে তিনি গেলেও, যেহেতু তখন 1998 সালে এরকম ফোন ছিল না, আর ওই সমস্ত এলাকাগুলোতে তো এখনও নেটওয়ার্ক অতটা ভালো নয়। তো যাই হোক, তখন উনি ওই দেনাদারকে বাসায় পান নাই। কারণ হচ্ছে উনি কাজ সেরে বাড়িতে আসেন নাই। কারণ কখন আসবেন তা তো বলতে পারে না, এদিকে রাত হয়ে যাচ্ছে। এই জন্য উনি চিন্তা করলেন, ঠিক আছে চলে যাই, আরও কয়েকজনের সাথে দেখা করার দরকার, তো তাদের সাথে গিয়ে দেখা করি। এই চিন্তা করে নতুন বাজার থেকে উনি শিববাড়ির দিকে আসতে থাকেন। শিববাড়ির দিকে যখন আসতে থাকেন এবং আস্তে আস্তে যখন শিববাড়ির ওই বিশেষ স্থানটির কাছে চলে আসেন, হঠাৎ উনি দেখেন শ্মশানে একটি মৃতদেহ দাহ করার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। আবার একই সময়ে গোরস্থানে বা মুসলিম কবরস্থানে একটি লাশকে জানাজা দেওয়ার প্রস্তুতি চলছে, যে ওইখানেই গোরস্থানে জানাজা দিয়ে সেখানে দাফন করা হবে। শ্মশানে 20-25 জন লোক, আবার পাশে মুসলিম কবরস্থানেও একই রকম ভাবে 15-20 জন মানুষ সেখানে রয়েছে। তো উনি চিন্তা করলেন যে এত রাত, তো রাত কিন্তু তখন প্রায় 11টা বাজে, আর হাওর অঞ্চলে কিন্তু রাত 11টা মানে অনেক রাত। তো উনি চিন্তা করলেন যে এই এলাকায় তো অনেককেই তো আমি চিনি, দেখি কে মারা গেছে। তো উনি গিয়ে দেখেন যে, প্রথমে যান উনি মুসলিম কবরস্থানের ওইখানে, গিয়ে দেখেন যে সবাই জানাজায় দাঁড়িয়ে গেছে। তো উনিও জানাজায় দাঁড়িয়ে যান। উনি জানাজা পড়ার পর, সাধারণত আমরা দেখি যে জানাজা পড়ার পরে লাশের মুখটা খুলে দেওয়া হয়, শেষ মানে সবাই যেন শেষ দেখা দেখতে পারে। তো উনিও লাশের শেষ দেখা দেখার জন্য এগিয়ে যান। তো উনি লাশটি দেখে উনি চিনতে পারেন না। তো যেহেতু উনি চিনতে পারেন না, এই জন্য উনি আসলে কাউকে আর প্রশ্নও করেন না যে আসলে এটা কার লাশ বা কিভাবে মারা গিয়েছে, এটা আর কাউকে উনি প্রশ্ন করে না। তো উনি এবার চিন্তা করে, দেখি শ্মশানের ওখানে যাই, শ্মশানের ওখানে যাকে দাহ করা হবে তাকে আমি চিনি কিনা। অত্র অঞ্চলে বেশ অনেক হিন্দু ভাইদের সাথে তো তার পরিচয় আছে। এই চিন্তা করে উনি শ্মশানের, যেহেতু একদম পাশাপাশি লাগোয়া, উনি সেখানে যান। গিয়ে দেখেন যে চিতার উপর একটি লাশ শোয়ানো আছে, কিন্তু লাশটি দেখে উনি চমকে ওঠেন যে কি ব্যাপার, এই লাশটিকে যেন আমি কোথাও দেখেছি, আর একটু ভালো করে দেখি তো। এই চিন্তা করে উনি আরেকটু কাছে এগিয়ে যান। মনে হচ্ছে যে একটু আগেই এই লোকটিকে কোথাও যেন দেখেছি। ওনার হঠাৎ মনে পড়ে যায় যে আচ্ছা, একটু আগে যা জানাজা পড়লাম তার লাশের চেহারার সাথে এর চেহারা তো অনেক মিল। শুধু মিল নয়, মনে হচ্ছে হুবহু একই মানুষ। ওনার মনের মধ্যে খটকা লাগে। উনি আরো নিশ্চিত হওয়ার জন্য দৌড়ে
ওই মুসলিম কবরস্থানে চলে যান। তখনও লাশ দাফন করা হয়নি, তখনও লাশের মুখ খোলা ছিল। যেহেতু মাত্র অল্প সময়ের ব্যবধান, উনি গিয়ে দেখেন যে একটু আগে শ্মশানেই যেই ডেড বডিটা উনি দেখে এসেছেন, এখানে কিন্তু ওই একই লোকের ডেড বডি। উনি কিছু বুঝতে পারছিলেন না যে কি হচ্ছে। একই লোকের ডেড বডি মুসলিম কবরস্থানে এবং পাশে শ্মশানে কিভাবে আসতে পারে। উনি দরদর করে ঘেমে যাচ্ছিলেন শীতের রাত্রেও। কাউকে যে কোনো কিছু প্রশ্ন করবেন এই সাহস পাচ্ছিলেন না, কারণ এমনিতে যেহেতু মানুষ মারা গেছে, এই উদ্ভট প্রশ্ন যদি কাউকে করা হয় তাহলে মানুষ তার প্রতি বিরক্ত হতে পারে, পাগল মনে করতে পারে। এই জন্য উনি কাউকে লজ্জায় এটা বলতেও পারছিলেন না, কিন্তু উনি মারাত্মক ভয় পাচ্ছেন যে একই লোকের দেহ দুই জায়গায় কিভাবে আসলো। উনি চিন্তা করলেন হয়তোবা তার দৃষ্টি ভ্রম হতে পারে। সেখানে মানে যতটুকু আলো ছিল হারিকেনের আলোতে উনি কতটুকুই বা দেখেছেন। উনি আবার ওই শ্মশানের কাছে চলে যান। তখনও চিতায় আগুন দেয়া হয়নি, কিন্তু চিতায় আগুন দেয়া হবে ভাব। উনি ওই লাশের কাছাকাছি গিয়ে নিশ্চিত হন যে এই দুই লাশের চেহারার কোনো অভেদ নেই, একই লাশ দুই জায়গায়। উনি আরো একটা ভয়ানক ব্যাপার লক্ষ্য করেন যে এই লাশকে দাহ করার জন্য যারা উপস্থিত আছেন তাদের শরীরটা না অস্বাভাবিক রকমের চিকন। মানে স্বাভাবিক মানুষ যে চিকন হতেই পারে, মানে অনেক রোগা মানুষ হতে পারে, কিন্তু এখানে যে 20-25 জন আছে তারা প্রায় সবাই চিকন, তারা অস্বাভাবিক রকমের চিকন। এটা দেখে উনি খুবই ভয় পান। ওনার কাছে মনে হয় যে উনি যা দেখছেন এটা আসলে ভয়ঙ্কর কিছু এবং অবশ্যই প্যারানর্মাল কোনো বিষয়। ওনারা সেন্স ধরে রাখতে পারেননি, উনি সেন্স হারিয়ে ফেলেন। ওনার যখন সেন্স ফেরে, কতক্ষণ যে উনি সেন্সলেস ছিলেন উনি বলতে পারেন না। যখন ওনার জ্ঞান আসে তখন দেখেন যে এই যে লম্বা লিকলিকে মানুষগুলো, হাড় জিরজিরে মানুষগুলো, তারা লাইন ধরে হেঁটে শিববাড়ির পাশে যে গর্তটা রয়েছে, যেখানে আমরা আপনাদেরকে ভিডিওটা দেখিয়েছিলাম, ওই গর্তের ওখানে সারা বছরই প্রায় পানি থাকে, ওই গর্তের দিকে চলে যাচ্ছে এবং আস্তে আস্তে সবাই পানির মধ্যে নেমে যাচ্ছে এবং পানির মধ্যে নামতে নামতে সবাই হারিয়ে যায়। নিজের চোখে যখন এই ভয়ানক দৃশ্য দেখতে পান তখন ওনার আসলে তেমন কিছুই করার ছিল না, শুধু জোরে চিৎকার দেয়া ছাড়া। কারণ আশেপাশে তখন উনি কাউকে পাচ্ছিলেন না, বা যে ঘরবাড়িগুলো ছিল, এখন যে ঘরবাড়িগুলো হয়েছে তখন সেগুলো ছিল না, অনেক দূরে দূরে ঘরবাড়ি ছিল। উনি প্রচন্ড জোরে চিৎকার করেন, কিন্তু ওনার চিৎকার আর প্রতিধ্বনি হয়েও ফেরত আসে না। উনি বুঝতে পারলেন যে এখানে উনি আর বেশিক্ষণ মানে অবস্থান করাটা ওনার জন্য ঠিক হবে না। ওনার বাইসাইকেল ছিল, বাইসাইকেল নিয়ে উনি আসা যাওয়া করতেন। উনি দ্রুত বাইসাইকেলটা নিয়ে উনি তাহিরপুরের উদ্দেশ্যে রওনা দেন। রাত যে কয়টা বাজে উনি বলতে পারেন না, কারণ তখন তার কাছে তো মোবাইল ছিল না আর ওনার কাছে ঘড়িও ছিল না। আর ওনার যে বেশি রাত হবে মানে এতটা উনি বুঝতে পারেননি। ওনার কাছে টর্চ লাইট ছিল, কিন্তু এই বিপর্যয়ের কারণে টর্চ লাইটটা আসলে কোথায় পড়ে গেছে এটা উনি আর খোঁজার সময় পান নাই। টর্চ লাইট ছাড়াই দ্রুত বাইসাইকেল নিয়ে চাঁদের আলোতে রওনা দেন। উনি যখন চাঁদের আলোতে রওনা দিচ্ছেন এবং জোরে জোরে দোয়া কালাম পড়ছেন, একটা পর্যায়ে মনে হলো যে উনি স্বাভাবিক একটা জায়গায় চলে এসেছেন, আর কোনো সমস্যা হবে না। হঠাৎ ওনার সামনে একজন মানুষকে দেখতে পান। ওই মানুষটি তাকে বলে ওঠে, এই কে? তখন মাসুম ভাইয়ের কাছে কণ্ঠটা খুব পরিচিত মনে হয়, বলে আমি মাসুম। তখন লোকটি বলে, ও তুমি মাসুম, তোমার না আমার বাসায় যাওয়ার কথা ছিল, তুমি গেছিলা? তখন মাসুম ভাই চিনতে পারে যে হো, ইনি তো সেই ব্যক্তি, নতুন বাজারের কাছে তার বাসা, তার বাসায় তো গিয়ে তাকে আমি পাইনি। তখন বলে যে হ্যাঁ, আমি তো আপনার বাসায় গিয়েছিলাম,
কিন্তু আপনাকে তো আমি বাসায় পাইনি। বলে তাহলে এদিক থেকে কোত্থেকে আসছো? তখন উনি বলেন যে ওইখানে আমার পরিচিত কয়েকজন দেনাদার ছিল, তাদের সাথে একটু দেখা করতে গিয়েছিলাম, তো ফেরার পথে একটা ভয়ঙ্কর ঘটনার মুখোমুখি হই। তখন মাসুম ভাই ওনার ওই দেনাদারের কাছে সব যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো খুলে বলেন। তখন উনি শুনে বলেন যে ওই জায়গায় তো আসলে অনেকেই ভয় টয় পায় রাতের বেলা, তো তোমার আসলে ওই জায়গায় ওই দৃশ্যগুলো দেখে কাছে যাওয়া উচিত হয় নাই। তারপর যেহেতু মানে ঘটনা ঘটে গেছে, আল্লাহ তোমাকে বাঁচিয়ে দিয়েছে, তো চলো তোমাকে আমি এগিয়ে দিয়ে আসি। একা একা যাওয়ার দরকার নাই, তোমার হাতে টর্চ লাইটও নাই, চলো তোমাকে আমি এগিয়ে দিয়ে আসি। এই বলে দুইজন হাঁটতে থাকেন। হাঁটতে হাঁটতে হঠাৎ করে মানে বিভিন্ন বিষয়ে কথা বলছেন, তাদের ব্যবসায়িক আলোচনা করছেন যে এখন ধানের দাম বেড়ে গেছে, তারপরে আরো বিভিন্ন বিষয়গুলো নিয়ে যে এখন যে মূলধন আছে সেই মূলধন দিয়ে আসলে আরো অনেক দ্রব্য কিনে ব্যবসা করতে পারছেন না, বিভিন্ন সমস্যাগুলো নিয়ে আলোচনা করছেন। হঠাৎ এক পর্যায়ে মাসুম ভাইয়ের সেই দেনাদার বলে ওঠে, আচ্ছা মাসুম, তুমি কি ধরনের মাংস খেতে পছন্দ করো? তখন মাসুম ভাই উনি খুব বিষয়টা স্বাভাবিকভাবে নিয়েছেন, বলে যে আমি মুরগির মাংস খেতে পছন্দ করি। মাসুম ভাই আসলে বুঝতে পারছে না যে হঠাৎ করে কেন এই মাংসের প্রসঙ্গ উঠলো। হয়তো বা তারপরে মাসুম ভাই যেটা বলছেন যে উনি চিন্তা করেছেন যে ওনার বাড়িতে যদি হয়তোবা দাওয়াত দেবেন, এই জন্য হয়তোবা আমি কি পছন্দ করি এই জিনিসগুলো জিজ্ঞাসা করছেন তিনি। তো কথা প্রসঙ্গে মাসুম ভাইও ওই ব্যক্তিকে জিজ্ঞেস করেন, ভাই আপনি কিসের মাংস পছন্দ করেন খেতে? তখন উনি বলেন, পোড়া মাংস আমার খুব ভালো লাগে। এখন মাসুম ভাই চিন্তা করেছেন হয়তো কাবাব জাতীয় কিছু উনি খেতে পছন্দ করেন। তখন উনি বলেন যে আচ্ছা পোড়া মাংস, তাহলে তো কাবাব হবে, তাহলে কিসের কাবাব পছন্দ করেন? বলে না, কাবাব না, পোড়া মাংস আমার পছন্দ। তখন মাসুম ভাই মানে হেসে দিয়ে বলেন, পোড়া মাংস আবার কেউ খায় নাকি? তখন উনি বলেন, হ্যাঁ আমি খাই, আমার কাছে খুব ভালো লাগে। তখন মাসুম ভাই জিজ্ঞেস, আচ্ছা ঠিক আছে, কিসের পোড়া মাংস খেতে আপনার ভালো লাগে? তখন ওই লোকটি বলে ওঠে, মানুষের পোড়া মাংস খেতে আমার খুব ভালো লাগে। যখনই এই কথাটি বলে তখন মাসুম ভাই চমকে ওঠে, কি ব্যাপার, এটা কেমন কথা? রাত্রে যেহেতু পাশাপাশি হেঁটে আসছিল, ওনার চেহারার দিকে কিন্তু অত বেশি খেয়াল করেননি। উনি প্রথমে 1-2 বার খেয়াল করেছেন, কিন্তু এই কথাটা শোনার সাথে সাথে মাসুম ভাই ওনার দিকে তাকিয়ে ভয়ঙ্কর রকমের চমকে ওঠেন। তিনি দেখেন আকৃতি তার মানুষের মতোই উচ্চতায়, কিন্তু মাথাটি অস্বাভাবিক রকমের বড়, চোখ দুটি অস্বাভাবিক রকমের বড়, এবং দাঁতগুলো লম্বা এবং সুচালো দাঁত, চোখা দাঁত। এই দৃশ্য দেখে উনি আর সেন্স রাখতে পারেননি, উনি চিৎকার দিয়ে ওখানে অজ্ঞান হয়ে পড়ে যান। সকালবেলা হাওরের কৃষকরা যখন খেতে যাচ্ছিল, তখন খেতে চাষ করতে যাওয়ার পূর্বে মাসুম ভাইকে অজ্ঞান অবস্থায় তারা পান। সারা রাত শীতে উনি জমে গিয়েছিলেন এবং ওনার প্রাণ ওষ্ঠাগত হয়ে গিয়েছিল, কারণ প্রচণ্ড ঠান্ডায় ওনার অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। তখন কৃষকরা দ্রুত ধরে আশেপাশে থেকে খড়কুটো জোগাড় করে সেখানে আগুন ধরিয়ে তার শরীরকে উষ্ণ করে তার সেন্স ফেরানোর পর সেখানকার কয়েকজন ওনাকে চিনতেন মাসুম ভাইকে, তখন জিজ্ঞেস করেন কি হয়েছে, তাদেরকে সব ঘটনা খুলে বলেন এবং তারা বলেন যে আসলে রাতের বেলা এখানে একা একা আসতে গেলে এই রাস্তায় একটা খারাপ জিন রয়েছে, মাঝে মাঝে সে মানুষকে এভাবে ডিস্টার্ব করে, তো তুমি একা একা আসছিলা, এই জন্য তোমাকে পেয়ে গেছে। তো মাসুম ভাই উনি একই রাত্রে 2টি ভয়ানক ঘটনার মুখোমুখি হওয়ার কারণে উনি মানসিকভাবে প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েন। অনেকদিন বিশ্রাম এবং ঝাড়ফুঁকের ফলে আল্লাহর রহমতে উনি আস্তে আস্তে সুস্থ হয়ে যান। আসসালামু আলাইকুম।
তাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ বাবু। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আর যে ঘটনাটি আমাদের কাছে শেয়ার করেছেন কক্সবাজারের চকরিয়ার বাসিন্দা আবু নাসির, তিনি বর্তমানে সৌদি আরবের আল বাহাতে বসবাস করছেন এবং তিনি তার নিজের জীবনের একটি এক্সপিরিয়েন্স আমাদের কাছে শেয়ার করেছেন। তার এক কাজিন তাকে নিয়ে গিয়েছিল। তিনি অনেক রিকোয়েস্ট করেছিলেন কাজিনকে দেশে আসার পর। তিনি কৃষি কাজ করতেন, তাদের পরিবার ছিল কৃষি নির্ভর পরিবার। তো তার মনে হয়েছিল যে আর একটু বেশি যদি ইনকাম করতে পারতেন ভালো হতো। তো তার কাজিনকে অনেক রিকোয়েস্ট করার পর তার কাজিন বলে আচ্ছা আমি চেষ্টা করব। তো কাজিন ওখানে গিয়ে চেষ্টা করেন এবং নিজেদের কোম্পানিতে একটা ভিসা ম্যানেজ করে নিয়ে আসেন তার জন্য। তো তিনি যাওয়ার পর তার কাজ হয় হচ্ছে একটা পেট্রোল পাম্পে, মানে একটা গ্যাস স্টেশনে। এই গ্যাস স্টেশনটা হাইওয়ের উপরে পড়ছে, বেশ একটু মানে রিমোট জায়গায়, যেখানে মানুষজন খুব কম চলাচল করে, হাইওয়ের গাড়ি এগুলোই থামে ওইখানে। তো ওইখানে যাওয়ার পরে আবু নাসির সাহেব দেখলেন যে ওইখানে আরো 3 জন বাঙালি ভাই কাজ করেন, কিন্তু তারা তার সাথে কেন জানি একটু অন্যরকম ব্যবহার করা শুরু করলেন। মানে উনি নতুন বলেই হয়তো ওনাকে দিয়ে বেশি পরিশ্রম করানো শুরু করলো, আর কেমন জানি একটু ব্যবহার আচারটা একটু অন্যরকম। তো এইটা দেখে ওনার মনে উনি হার্ট হতে লাগলেন, ওনার ভাল লাগতো না। তো উনি ওনার কাজিনের সাথে কথা বলতেন যে আমি এখানে এরকম ভাবে আসি, ভাল লাগে না, হ্যাঁ তুই পারলে আমার জন্য অন্য একটা ব্যবস্থা কর। তো কাজিন বলতেন যে আপনি একটু কষ্ট করে থাকেন, দেখি কি করা যায়, কারণ তাদের তো মালিক একজনই, যদি তার অন্য কোনো প্রতিষ্ঠান নিতে পারে মালিক তাকে। তো এরকম ভাবে তাকে বুঝাইতো। আবু নাসির সাহেব কাজ করতেন এবং মন দিয়ে, এবং তা দেখা যেত যে তার একটু কাজে সমস্যা হলেই অন্যরা তার সাথে একটু অন্যরকম আচরণ করতে আরো বেশি। তো এরকম কষ্ট করতেছিলেন তিনি। আর তিনি আসলেই তো কৃষি কাজ করা মানুষ, তিনি তো এগুলো আসলে করেননি এর আগে, তো এর জন্য একটু অন্যরকম লাগতো, বুঝতেও সমস্যা হইতো সবকিছু। তো এরকম অবস্থায় একদিন দেখলো যে হ্যাঁ তার ওই কাজিন আসছে এখানে। কাজিন আসছে একটা বিশাল মানে গাড়ি বহরের সাথে, মানে অনেকে যাচ্ছে সেখানে, তার কাজিন আসছে, দৌড় দিয়ে আসলো, গ্যাস স্টেশনে ঢুকলো, তার সাথে কথা বললো যে আমার মালিক দেখা করবে, চলো মালিকের কাছে নিয়ে যাব। তো তিনি তো একটু হলেন যে মালিক তার সাথে দেখা করবে, মানে তিনি দেখলো যে তার কাজিন তাকে নিয়ে গেল ওইখানে। তো যাওয়ার পর দেখলো যে বললো, আগে থেকে বললো যে সালাম দিতে। উনি সালাম দিলেন, দেখলেন যে ওখানে একজন আরব ভদ্রলোক বসে আছে, শেখ টাইপের। তো উনি তার গাড়িতে বসা, তো তাকে জিজ্ঞেস করলেন যে নাম কি, মানে আরবিতে জিজ্ঞেস করছেন। তো এটা উনি ইশারা দিয়ে এতটুকু শিখে ফেলছিলেন, তিনি বললেন এই নাম। ওনাকে দেখে মালিক মনে হয় সন্তুষ্ট হলেন, যিনি কফিল ছিলেন তিনি সন্তুষ্ট হলেন। তো এর মাঝেই ওনার কাজিন যে ছিল আবু নাসির সাহেবের কাজিন, তিনি অনেক কিছু আরবিতে বুঝায় বললেন সে কফিলকে। তো কফিল বুঝে তাকে হাত দিয়ে বললো যে ঠিক আছে এরকম কিছু বুঝায় বললো। তিনি তখন বুঝেন নাই, পরে বুঝছেন যে ঠিক আছে তাকে নিয়ে যেতে বলছে। তো বলে কফিলের গাড়ি চলে গেল। তারপর দেখলো আরো 2-3টা গাড়ি কফিলের গাড়িকে ফলো করে গেছে। তো তিনি তাকায় আছেন, তার কাজিন বলতেছে হয়েছে তো, আপনারা এখন নিয়ে যাবো এখান থেকে। কোথায়? বলে আমাদের এই ফার্ম আছে সামনে, ওখানে চলে যাবো আমরা। তো তিনি খুব অবাক হলেন, বলে যে হ্যাঁ আপনারা সবকিছু গুছান, আমি কথা বলতেছি আপনার এখানে এসে দোকানে কথা বলি। তো বলে তার কাজিন ভিতরে গেছে, যে ওখানকার যে বাঙালিরা কাজ করতো তাদের সাথে কথাবার্তা বলে, তো ওনাকে সুন্দর করে প্যাকেট করে ওই যে তাদের আরেকটা গাড়ি ছিল গাড়িতে করে নিয়ে গেল। তো ওই রাস্তা বেশ অন্যরকম, যেখানে যাচ্ছেন সেই জায়গা দেখতেছেন যে দুই পাশে খোলা প্রান্তর এবং দূরে দূরে পাহাড়, এবং এই যে পুরো প্রান্তরটার মধ্যে দেখা যাচ্ছে নুড়ি পাথর আর বালির মতো, আবার এর মাঝে বেশ কিছু সবুজ সবুজ ঝোপ। তো যাই হোক, এর মাঝ দিয়ে চলছে তাদের গাড়ি, এবং চলতে চলতে এক সময় দেখলো এই সবুজের পরিমাণটা বাড়া শুরু করলো। বেশ অনেক জায়গায় সবুজ, এবং তাদের গাড়ি চলতে চলতে এমন একটা জায়গায় চলে আসলো অনেকক্ষণ পর, কয়েক ঘন্টা চলার পর। সেখানে যে দেখলো যে সে প্রথম দূর থেকে দেখতে পেলেন আবু নাসির সাহেব যেখানে ক্ষেত, বিশাল ক্ষেত, গমের ক্ষেত, বিশাল বড় গমের ক্ষেত। তো দেখার পর তো তার কাছে অবাক লাগলো যে এইখানে এরকম সুন্দর গমের ক্ষেত। বলতেছে যে ওই কাজিনকে বলতেছে যে এরকম সুন্দর গমের ক্ষেত, বলতেছে যে হ্যাঁ তুই আমার আগে আনোস না এখানে জায়গায়। আরে আপনারা তো আগে এখানে আমি কেমনে কাজে দিব, আগে তো আপনাকে ওই জায়গার জন্য আনছি, এখন আপনারা দেখি এখানে যদি কাজ করে ভালো কিছু করতে পারেন তাহলে হয়তো কফিল আপনারা রাখবে এখানে। তো আবু নাসির সাহেব খুশি হয়ে গেলেন, কারণ তিনি কৃষিকাজ ভালো জানেন। যাই হোক, সেই গাড়িতে করে চলতে চলতে এক সময় তাকে নিয়ে আসলো একটা ফার্মে। ফার্ম বলতে তাদের গাড়ি কিন্তু রাস্তা থেকে হঠাৎ করে বাই টার্ন নিয়ে নেমে গেছে, এবং এই জায়গাটাও কিন্তু একটা প্রান্তরের মধ্যে দিয়ে যাচ্ছেন। তো যেতে যেতে দেখতেছে ঝোপ এদিক ওদিক, তারপরে হঠাৎ করে শুরু হলো ফার্ম, মানে বোঝা গেল যে এখানে বেড়া শুরু হয়েছে এবং ফেন্স করা। সেই ফেন্সের মধ্যে এক জায়গায় দেখলো অনেকগুলো বকরি এখানে, এবং সে দেখলো 2-1 মানুষ সেই বকরির ওখানে আছে, এবং তারা মুখের মধ্যে কাপড় পেঁচা রাখছে ইসের জন্য, মানে এই ধুলা টুলার জন্য, আর গরম তো এখানে এই জন্য।
তো ওরকম কাপড় বেচা রাখছিল, তারা আছে বকরির ওইখানে। এবং তারপর সামনে গিয়ে দেখলেন যে বেশ খানিকটা দূরে বেশ বড় ফেন্স দেওয়া, ওইখানে ফেন্সের ভেতরে অসংখ্য উট এবং বড় বড় উট, বাচ্চা উট এরকম এগুলা ভিতরে চড়তেছে। তো বুঝলে যে এটা একটা উটের খামার। আরো সামনে চলে গেল, গাড়ি ওখানে থামলো না, চলতে 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 দূরে যেয়ে দেখলো যে ওই এই উটের খামার ছাড়া আরো অনেক দূরে যাওয়ার পরে ওখানে বিশাল গম ক্ষেত। তো গম খেতে স্প্রিংকলার দিয়ে পানি চলতেছে, মানে এগুলো ওই যে মাটির তল থেকে উঠায় পানিগুলো ছিটানো হয়। এগুলো খুব অ্যাডভান্স কৃষি কাজ, কারণ এখানে মানে উচ্চভূমি, মাটি উর্বর, কিন্তু পানির আবার আছে, লবণাক্ততা আছে, সমস্যা আছে, এর জন্য মানে খুব করে হিসাব করে করা হয়। তো যাই হোক, উনি দেখলেন যেরকম পানি ছিটাইতেছে, চাষ চলতেছে এবং কিছু মানুষ এগুলা দেখতেছে, মনিটর করতেছে। তো আরো সামনে এগিয়ে যাওয়ার পর তাদের দেখলো যে ওখানে কয়েকটা মানে এরকম ট্রেলার ট্রাক আর কি, যেখানে মানুষ থাকে আর কি, ওগুলা ট্রেলার হোম। ওই ট্রেলার হোমগুলো রাখা একটা, দুইটা, তিনটা, মানে পরপর তিনটা রাখা আছে, বেশ গ্যাপ দিয়ে দেয় রাখা। তো ওইগুলার একটার কাছে নিয়ে গেল, গিয়ে গাড়ি থামাই দিল তার, ওই যে তাদের যে গাড়িতে আসছে। তো তার কাজিন তাকে নিয়ে নেমে গেল গাড়ি থেকে, গাড়িটা সামনে চলে গেল আরো। তো তিনি বললেন যে এখানে আমি কোথায় আসছি, কি ব্যাপার, এখানে কই থাকবো কি? এখানে হলো আপনার কাজ করবেন, প্রথমে তো আপনার এই ইসের সাথে দিতে পারতেছি না, এখানে আপনি আমার মালিকরে বলে আনছি যে আপনার এই মানে আপনি পশুপালনও ভালো জানেন, তো আপাতত এই বকরি ভেড়া এগুলার দেখাশোনা করেন, আর এর মাঝে যে উটের কাজগুলো শিখা দেন, উটগুলার কেমনে পালে, কেমনে ই করে, আস্তে ধীরে আপনার এই যে এখানে দেখছেন এই গমের চাষ, এগুলোর মধ্যে লাগাই দিব। এগুলো করলে আপনি ভালো করতে পারবেন। আর এগুলো আসলে একটু অন্যরকম, এই গমের চাষটা আমাদের দেশের মতো না, হ্যাঁ, এটা একটু অন্যরকম ভাবে করে। তো আস্তে ধীরে শিখবেন। এখন আমি এটা বলে আনছি আপনারা, আপনি এটাতেই ঢুকে যান, দেখেন। আর আপনি ছাড়া এখানে আরেকজন বাঙালি আছে, বাঙালি ভাই, উনি আব্দুল মুতালেব ভাই, উনি এখানে থাকে। আর এছাড়া মিশরীয় আছে কিছু কিছু, এখানে সুদানের মানুষ আছে, তো এরা সবাই কাজ করে। তো এই মূলত এই যে এগুলো আপনি করবেন, যে আপনি আর আব্দুল মুতালেব ভাই যে পশু পাখির দেখাশোনা করবেন, আর ওই উটের দেখাশোনা মনে একজন মিশরীয় করে, ও আবার অনেক ওই কাজেও চলে যায়। তো আপনি থাকেন এখানে, আসেন আপনারা পরিচয় করা দিই। তো এই বলে আবু নাসির সাহেবের কাজিন তাকে নিয়ে যায় ফার্মের ওইখানে, মানে যেখানে ওই যে পশু পাখি চড়তেছে, ওখানে নিয়ে দেখে যে একজন মানুষ কাজ করতেছে, ডাক দেয় তাকে, জোরে জোরে ডাকে। তো উনি চলে আসেন, আসার পরে দেখা যায় ওই যে উনি হচ্ছেন বাঙালি আব্দুল মুতালিব সাহেব। তো তার সাথে পরিচয় করা দেন যে এই যে আমার এই কাজিন, ওনার যার কথা বলছিলাম, উনি আমার বড় ভাই হয়, আবু নাসির। তো যাই হোক, ওনার দুজনের পরিচয় হয়। হওয়ার পর বলে যে চিন্তা করেন না, আমরা আছি তো, আমি আছি, আর ওই যেখানে বিদেশিরা আছে, হ্যাঁ আপনি আমি, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, ওনাকে ওখানে স্যাটেল করে দিয়ে যান ওনার কাজিন ওই দিন। তো ওখানে উনি ওই দিন প্রথম দিন আসলেন, এসে ওই একটু হাঁটাচলা করছে, দেখলেন ওই জায়গাটা ঘুরে ঘুরে ভালোই লাগতেছে ওনার কাছে, কারণ এই যে উনি গ্যাস স্টেশনে ছিলেন, ওই জায়গাটা একদমই নিরস ছিল। তো উনি মনে মনে শুকরিয়া আদায় করছেন, এর থেকে অনেক ভালো জায়গায় আসছি। তো যদিও ওই পশু পাখি পালতে কেমন কষ্ট হবে তিনি জানেন না, কারণ তিনি আসলে আদতে পশু পাখি খুব বেশি পালেন নাই। তাদের বাড়িতে হয়তো গরু ছিল কয়েকটা, আর এই যে ছাগল টাগল ছিল দুই একটা, এরকম, বাট এরকম অবস্থা ছিল না। তো যাই হোক, আর এই তো উট তো একটা নতুন প্রাণী, তো ওনার কাছে দেখেই জানি কেমন লাগতেছে। তো ওই যে দেখলো যে আব্দুল মোতালেব সাহেব তিনি মোটামুটি ভালোই এক্সপার্ট, এবং ওই যে আরেকজন মিশরীয় আছে, সেও এগুলা মানে ভালোই দেখে। তো যাই হোক, এইভাবে ওই দিন চলে গেল তার কাজিন, আর আবু নাসির সাহেবের দিন কাটতে লাগলো এই ফার্মে। তো উনি মোটামুটি আস্তে আস্তে অভ্যস্ত হয়ে গেলেন ওই জায়গায়। সন্ধ্যার পরে চুপচাপ বসে থাকেন যখন কাজ থাকে না, ওই সময় মানে সব পশু পাখিকে তিনি আর ওই আব্দুল মুতালেব সাহেব যে মোটামুটি ওই তাদের ওই ফেন্স আছে, ফেন্সের মধ্যে ঢুকাই দিয়ে তারা ওখানে লক করে চলে আসেন, এসে তাদের ওই যে ট্রেলার হোম, তাদেরটাই হচ্ছে সবচেয়ে কাছে আর কি, ওই কারণ যেহেতু তাদের ওইখানে পশু পাখি দেখতে হয়। তো ট্রেলার হোমে বসে দুজনে গল্প গুজব করেন, মানে তাদের ফ্রেশ হয়ে আর কি, দুজন গল্প গুজব করেন, আড্ডা দেন, এবং তার মতো তিনি মানে যা করেন বসে বসে মোবাইল ফোন টিপেন, যা যা করেন আর কি। ওখানে নেটওয়ার্ক আছে খুব অল্প বিস্তর, মানে নেটওয়ার্ক এত ভালো না, তারপর আছে। যাই হোক, এগুলো করেই তার দিন কেটে যায়, এবং সন্ধ্যার পর ওখানকার পরিবেশ একেবারে অন্যরকম হয়ে যায়। মরুভূমির মধ্যে তো দেখা যাচ্ছে কেমন একটা মানে পোকার ডাক, এই পোকার ডাকটা তিনি মিলাইতে পারেন না, তাদের নিজের বাড়ির যে ওখানে যে পোকামাকড় রাতের বেলা ডাকে সেটা মিলাইতে পারেন না, ডিফারেন্ট একটা পোকার ডাক। আর ওখানে গমের ক্ষেত যে, এবং ওই জন্যই আসলে এই চাষটা একটু ডিফারেন্ট, ওখানে ওই মানে অনেক কেয়ারফুল থাকতে হয় তাদের এই গম মেনটেন করার জন্য। তো আবু নাসির সাহেবের রাতের বেলা 8টা-9টার পর আর ভাল লাগে না, তিনি মানে ওই ছোট্ট তাদের যে থাকার জায়গাটা, যে ট্রেলার হোম, ওইটা খুব ছোট, তো ওইখানে থাকতে থাকতে তিনি বোর্ড হয়ে যান, তিনি রাতের বেলা বের হয়ে যান হেঁটে,
হেঁটে একদম হাঁটতে হাঁটতে চলে যান এই মাথায় সেই যে গম ক্ষেতের ওই পাশে। তার কাছে অন্যরকম লাগে, দূরে পাহাড়গুলো দেখা যায় তো, তবে ভীতিকর। তিনি বলছেন যে ওখানে ভীতিকর লাগে, কারণ দেখা যাচ্ছে যে এরকম খোলা জায়গায় ক্ষেতের পাশ দিকে একেবারে একটু জায়গা ঘুরে গিয়ে দেখা যাচ্ছে 3টা পাহাড় উঠছে, এরকম মানে অন্যরকম লাগে, কেমন জানি মানে গা শিরশিরানি একটা ভাব চলে আসে। আর রাতের বেলা ওই যে যারা ওখানে আছে মিশরীয় বা ওরা অতটা এখানে জাগে না, ওরা ঘুমায় যায় ওই সময়, ক্লান্ত হয়ে যায় তো, খেতে খামারে কাজ করে ওরা ঘুমায় যায়, ওরা থাকে না। তো তিনি হেঁটে হেঁটে যখন যান তখন দেখেন যে ওদের টেলারের ওইখানে হালকা একটা বাতি জ্বলতেছে ভিতরে, বুঝতেছে যে তারা ঘুমাচ্ছে। তা আবু নাসির সাহেবের আবার রাত জাগার অভ্যাস ছিল, তো তিনি হাঁটতে হাঁটতে যান। তো এইসব একটু ভয় কম পান, কারণ তিনিও যেখান থেকে আসছে ওইটাও অনেকটা পাহাড়ি এলাকা, তো তিনি ওই জন্য তার সাহসটা একটু বেশি। তো হেঁটে তিনি ওই যে সেই গম ক্ষেত পার হয়ে দিকে যান, এই আকাশের দিকে তাকায় থাকেন, তার কাছে অন্যরকম লাগে। তিনি হেঁটে হেঁটে আবার আসেন, এসে নিজেদের যে ঘরটা বা নিজেদের ট্রেলারটা পার হয়ে আরো সামনে চলে যান। তো গিয়ে তখনই তার মানে প্রথম তার সামনে পড়ে হচ্ছে উটের খামারটা। কেমন দিন লাগে এই প্রাণীগুলাকে তার কাছে, মানে এটা তিনি তো দেশে ওইভাবে দেখেন নাই, দেশে দেখছেন মানুষ কোরবানির জন্য আনে সেই উটগুলা একরকম, আর এইটা আরেক রকমের উট। মানে ওগুলা কিন্তু আসতো মানে পাশের দেশ থেকে আসতো, বাংলাদেশে যেগুলো আসতো, আর এই উটগুলো আরো বড় বড় আর একটু অন্যরকম। তাকে কিন্তু বলছে ওখানে আব্দুল মোতালেব সাহেব যে এই উট কিন্তু কামড় দিয়ে দেয়, সাবধান। হ্যাঁ, আর উট অনেক অনেক ধূর্ত, অনেক চালাক। এখানে খুব একটা উটের ফার্মে রাতের বেলা ওইখান থেকে আশেপাশে দিয়ে ঘোরাঘুরি কম করবা। তো তিনি জিজ্ঞেস করছিলেন যে কেন, বলে আছে, কারণ আছে, ওখানে যেও না বেশি, উটের ইসে যেও না, বকরির ফার্মেও যেও না, এখানে যাওয়ার দরকার নেই, চুপচাপ ওদিক দিয়ে হাঁটা চলা করো না, খুব একটা রাতের বেলা কোনো সমস্যা নিলে যেও না। তাই বলছিল তাকে আব্দুল মোতালেব সাহেব। তো তিনি ওই কথার খুব একটা ধারেন না, তাকে আসলে শিখতে হবে, বুঝতে হবে। তিনি আরো বোঝার চেষ্টা করেন এই পশুগুলোর নেচারগুলা কেমন। তিনি হাঁটতে হাঁটতে চলে যান ফেন্সের কাছে, যে দেখেন যে উটগুলা কেমন, তাকে দেখে শব্দ করে একটা, কেমন যেন শব্দ করে, এবং এইটা তার মাথায় আছে যে তাকে বলছে কামড় দিয়ে দেয় উট, এর জন্য তিনি একটু কেয়ারফুল থাকেন, তিনি ফেন্সের মধ্যে ঢুকেন না। তো হেঁটে হেঁটে যান, আবার বকরির ফার্মের ওখান দিয়ে হোটেন, তার কাছে কেমন জানি একটা অন্যরকম এনভায়রনমেন্ট লাগে। তো যাই হোক, এরকম ভাবে তার দিন চলে যাচ্ছিল। তো একদিন রাতে তিনি দেশে কথা বলতেছেন, ফোনে কথা বলতে বলতে হেঁটে যাচ্ছেন সামনে। তো যেতে যেতে তিনি আসলে তাদের যে উটের যে খোয়াড় বা উটের ফার্ম সেটাও পার হয়ে গেছেন, তার যে বকরির ফার্ম সেটাও পার হয়ে গেছেন। তো এখানে যেহেতু দরজা নাই, মানে ঢোকার জন্য কোনো এন্ট্রেন্স আলাদা কোনো দরজা কিছু নাই, ওই যে মানে রাস্তা আর কি, ডার্ট রোড, সেটার উপর দিয়েই উনি হাঁটতে হাঁটতে আরো সামনে যাচ্ছেন, আর কথা বলতেছেন। তো বেশ খানিকক্ষণ তিনি হেঁটে সামনে চলে আসছেন। হঠাৎ করে তার কাছে মনে হলো যে তিনি যে কথা বলতেছিলেন দেশে, তার ফোনের মধ্যে মনে হলো একটা নয়েসের মতো, মানে কেমন জানি মনে হলো যে কতগুলা বাচ্চা যদি কথা বলে ওঠে কেউ কেউ কুকুর করে, কেমন যেন একটা স্ট্যাটিক নয়েসের মতো সেরকম একটা শব্দ। তো তিনি অবাক হলেন যে ফোনের মধ্যে কে কথা বলে, এরকম হইলো কেন শব্দ। অনেক সময় দেখা যায় না ওই যে টেলিভিশন বা রেডিওতে স্ট্যাটিক প্রবলেম হয় সেরকম। তো তিনি দেশে বলতেছেন হ্যালো হ্যালো, কি মানে সব ঠিক আছে নাকি আর কি, তার ভাষায় বলতেছেন তিনি, সব ঠিক আছে না, কিসের শব্দ। তো দেখতেছে ওই পাশ থেকেও মানে হয়ে যাচ্ছে, মানে স্ক্র্যাম্বলড হয়ে যাচ্ছে ভয়েস, মানে এলোমেলো হয়ে যাচ্ছে, কথা ঠিক মতো শোনা যাচ্ছে না। তো তিনি লাইনটা কেটে দিলেন। তো লাইনটা কাটার পরে তার ফোন দেখা গেল যে হ্যাং হয়ে গেল, মানে ফোন আরই নড়তেছে না এখান থেকে। তার অনেকক্ষণ ধরে লাইট নিভে থাকলো, তিনি অনেকবার চেষ্টা করলেন, দেখলেন যে একসময় টাস করে ফোনটা বন্ধ হয়ে গেল। তো তিনি এখানে সুইচ টিপে আবার অন দেওয়ার চেষ্টা করতেছেন, তো সুইচ টিপে ধরছেন, ফোন অন হচ্ছে না, মানে একটু আলো জ্বলে আবার নিভে যাচ্ছে। তো তার মানে তিনি মনে করলেন মনে হয় ব্যাটারি হয়ে গেছে, কোনো কারণে ব্যাটারি শেষ হয়ে গেছে, চার্জ দিতে হবে ফোনে। তো তিনি অবাক হলেন যে এই শব্দটা কি পাইলেন ফোনের মধ্যে, মনে হলে কেমন খিচখিচ করে কতগুলা বাচ্চা কাচ্চারা কথা বলে গেলে যেরকম সেরকম। হঠাৎ করে তিনি ফোন বন্ধ অবস্থায় তিনি শব্দ পেলেন, কিচকিচ শব্দ। তখন তিনি চিন্তা করছেন, আরে আমি তো এই মূল ফার্মের থেকে অনেক দূরে চলে আসছি। পিছনে তাকায় দেখলেন যে তাদের এই যে ওই বকরির ফার্মের যে বেড়া দেখা যাচ্ছে অনেক দূরে। তিনি হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসছেন। তার সোজা যে ডান দিকে এরকম একটা রাস্তা চলে গেছে, রাস্তা মানে কি ডার্ট রোড, এবং সেটা সোজা চলে গেলে দেখলেন যে পুরা ওই জায়গাটা অনেকটা প্রান্তরের মতো, এবং সেইখানে দূরে পাহাড় দেখা যাইতেছে, ঝোপঝাড়, বিভিন্ন ঝোপঝাড়। আর বাঁ দিকে চলে গেলে ওইদিকে আরেকটা এরকম চিকন রাস্তা গেছে, ওই পাশে যে ঝোপঝাড়, ওখানে কিছু নাই, আর সোজা রাস্তাটা গেছে, এটা দিয়ে মনে হয় মূল রাস্তায় ওঠা যায়। তো তিনি তো আসছিলেন গাড়িতে করে, তিনি তো এখান থেকে আর বেরোন নাই, তার আসলে খেয়ালও নাই। তো
তো তার কাছে মনে হলো যে ওই শব্দটা, ওই যে এরকম কিচকিচ বাচ্চাদের মতো শব্দ, কেউ কতগুলো বাচ্চা যদি কথা বলে খিলখিল করে হাসে দৌড়ায় সেরকম শব্দ মনে হলো, যে তিনি যেদিকে তাকায় আছেন তার উল্টা দিক দিয়ে গেল এরকম শব্দ। তো এবার তার একটু ভয় লাগলো, তিনি তাড়াতাড়ি ঘুরে হাঁটা দিলেন। তিনি বুঝতেছেন তিনি অনেক দূরে চলে আসছেন। তো তিনি যাচ্ছেন সামনে, তার কাছে মনে হচ্ছে তার পিছনে কতগুলো বাচ্চা খিলখিল করে হেসে হেসে দৌড়ায় দৌড়ায় দাঁড়াচ্ছে, এরকম মানে হাসতেছে বা তাকে ফলো করতেছে। তিনি ফট করে পিছনে তাকান, দেখেন কেউ নাই, কেউ নাই, ওই পাশে ঝোপঝাড়গুলো দেখা যাচ্ছে। তো তার কাছে মনে হলো এই ঝোপঝাড়ের মধ্যে কি বাচ্চারা লুকায় নাকি, এখানে কোনো মানে আসে নাকি। তিনি শুনছেন যে এইসব জায়গায় অনেক জায়গায় বেদুইনরা থাকে, এটা তার মাথায় আসে মানুষের কাছ থেকে যে বেদুইনরা থাকে এখানে, তো তাদের বাচ্চারা এত রাত্রে কি করবে। তখন প্রায় 12টা-1টা বেজে গেছে এরকম রাত। তো তিনি তাড়াতাড়ি হাঁটা শুরু করলেন। একটু ভয় লাগছে তার কাছে, কারণ তিনি মরুভূমির অনেক ঘটনাও শুনছেন, ওইখানে মানে উল্টাপাল্টা জিনিস আছে। আব্দুল মোতালেব সাহেব তারে বলছে যে তুমি রাত্রেবেলায় হাঁটাহাঁটি করে ঠিক নাই, সেই এগুলো বলছে। তো তিনি হাঁটতে হাঁটতে তাড়াতাড়ি মানে এই শব্দটা শুনতেছেন তিনি, কিন্তু পিছনে তার মানে কন্টিনিউয়াসলি মনে হচ্ছে একটু পরপর খিলখিল করে বাচ্চারা হাসতেছে আর দৌড়াইতেছে তার পিছনে। তো তিনি তাড়াতাড়ি হেঁটে হেঁটে চলে আসলেন, এবং তিনি যখন ওই যে উটের যে খোয়ারটা পার হইতেছেন তখন মনে হলো বাচ্চাগুলা খিলখিল খিলখিল করে হেসে মানে কি মানে একটা শব্দ করে দৌড় দিল তার পিছন থেকে। তিনি একদম কেঁপে উঠলেন, কেঁপে উঠে তার সারা শরীরে সব ভ্রম দাঁড়ায় গেছে। তিনি ফট করে তাকায় দেখেন যে পিছনে কেউ নাই। তিনি শব্দ পেলেন যে উটগুলা মনে হলো শব্দ করে উঠলো, উটগুলা শব্দ করে উঠলো, কেমন করে ডেকে উঠলো, এবং মানে একটা ভয়ঙ্কর অবস্থা, মানে একটা বিশৃঙ্খলা শুরু হয়ে গেল ভিতরে। এবং মনে হলো যে কতগুলো বাচ্চা যদি ওই উটের খোয়াড়ায় ঢুকে পড়ে দৌড়ায় সেরকম। তো তিনি একটু অবাক হলেন, কিরে এটা ঘটনা কি, এটা কে ঢুকছে। তো তার সাহস ছিল না ওখানে যাওয়ার। তিনি তাড়াতাড়ি হেঁটে গেলেন, হেঁটে যে তার ঘর চলে গেলেন, তার যে ট্রেলার হোম তাদের যে ওখানে চলে গেলেন। গিয়ে তিনি তাড়াতাড়ি দরজাটা মোচড়ায়, উনি তালা মারেন নাই, খুলে ভিতরে ঢুকলেন। ভিতরে ঢুকে তাড়াতাড়ি যে মানে ওনার ভয় লেগে গেছে, ওটা কাঁপুনি লেগে গেছে এরকম। আর বাইরে ওই দিন দেখতেন বেশ ঠান্ডা ঠান্ডা লাগতেছে, রাতের বেলা ওটা ঠান্ডা হয়ে যায়। তো তিনি তাড়াতাড়ি যে তার বিছনায় শুয়ে পড়লেন। তো বিছনায় শুয়েও বেশ ঠান্ডা লাগতেছিল, তিনি তাড়াতাড়ি চাদর টেনে নিলেন। তো তারপর তিনি চুপচাপ শুয়ে আছেন, ঘুম আসতেছে না। তো তাকায় আছেন তিনি তার বিছানাটা যেখানে, তার সোজাসুজি পায়ের কাছেই হাতের ডানে একটা জানালা আছে। ওই জানালার উপর ব্লাইন্ড দেয়াতে কি হচ্ছে যে বাইরের যে আলোটা মানে আকাশের যে আলোটা সেটা হালকা করে এসে নিচে একটা টেবিল আছে, টেবিলের উপর পড়তেছে। তার কাছে কেমন জানি লাগতেছে, মানে মানে ঘুম আসতেছে না, ওদিকে তাকাই আছেন তিনি। একটু পর তিনি শুনলেন মানে তাদের যে এই ট্রেলার হোমটা এটার পাশ দিয়ে মনে হচ্ছে কতগুলো বাচ্চা দৌড়াচ্ছে, এবং বাচ্চাদের যে শব্দ সেটা পাচ্ছেন তিনি। এক সময় তিনি খেয়াল করলেন যে তার যে জানলাটা ওই যে টেবিলের ওখানে, ওই জানলার সামনে মনে হলো কারো একটা ছায়া, মানে কোন একটা ছায়া পড়ছে, এবং ছায়াটা মানুষের মতো, মানে মানুষ যদি তাকায় কোনো জানলা দিয়ে যেরকম লাগবে সেরকম। তিনি বেশ ভয় পেলেন। তিনি চিন্তা করলেন কে এখান দিয়ে এরকম উকি দিবে, এই জায়গায় তো আসলে চোর টোর আসার কথা না, আর এরকম এসে মানে তাদের ট্রেলারে উকি দিবে এরকম তো হওয়ার কথা না। তো এই বাচ্চারা কারা, এই বাচ্চার মতো যে শব্দ করতেছে, কথা বলতেছে, এরকম আর কারা। আর তিনি যে এখানে আসেন একদিন ধরে, তিনি কিন্তু দেখছেন যে পাশের যে ট্রেলারে থাকে যারা ওই যে মিশরীয় আর ওই সুদানের মানুষ যারা আছে, তারা কিন্তু এই টাইপের না, মানে এরকম কিউরিয়াস না, কারো বাসা উকি টুকি দিবে এরকম না, এবং নিজেদের ওখানে দিনের বেলা কথা হয় দেখলে টুকিটাকি যা পারেন ওইভাবে। তো এরা তো না, এভাবে করে কেউ কি দিতেছে জানলার ওখানে। তো তিনি ভয় একদম হয়ে গেলেন। এরপর তিনি শুনলেন যে বাইরে মনে হলো হুল্লোড় শুরু করলো, মানে বাচ্চাদের মতো হুল্লোড়, মানে বাচ্চারা যেরকম আনন্দ উল্লাস করে সেরকম। তো প্রচন্ড ভয় পেয়েছেন আসলে। এই সময় তিনি শুনলেন ওই পাশ থেকে তার একই রুমেই তো ওই পাশে ঘুমায় আব্দুল মোতালেব সাহেব। তিনি ভারী গলায় বলতেছে, আবু নাসির। তা আবু নাসির একটু চমকায় উঠলেন, চমকা উঠে বললেন, জি জি ভাই। বলে আপনি আজকে কোথায় গেছিলেন হাইটা? তো বলছে আমি গেছিলাম তো ওই দিক দিয়ে হাইটা ভাই, আমি আসলে রাস্তা মানে ভুলেই গেছিলাম, ফার্মের বাইরে চলে গেছিলাম হাইটা। ফার্মের বাইরে গেছিলেন, ভেজাল তো নিয়ে আসছেন সাথে। মানে শুনতেছেন না, ভেজাল নিয়ে আসছেন যে আপনারা মানা করলাম কতদিন রাত্রেবেলা বেশি হাঁটাহাঁটি করেন না, বাইরে যান না, দেখেন আমি যাই। এটা বলতেছে তখনই ধুম করে শব্দ হলো তাদের দরজার মধ্যে, তাদের যে ফ্রন্টের দরজাটা ধুম করে উঠলো। দরজাটা কিন্তু স্টিলের, এটার মধ্যে মনে হলো গায়ের জোরে কেউ মারছে, ধুম করে মানে লাভ দিয়ে উঠছে আবু নাসির সাহেব। আর আব্দুল মোতালেব সাহেব বলতেছেন চুপ করে থাকেন, দোয়া পড়েন, জোরে জোরে দোয়া পড়েন, আয়াতুল কুরসি পড়েন।
তো যাই হোক দোয়া পড়া শুরু করলো। আবু নাসির সাহেবও দোয়া পড়তেছে আর জোরে জোরে দোয়া পড়তেছে। আব্দুল মোতালেব সাহেব জোরে জোরে দোয়া পড়তেছে। এই যে যখন দোয়া পড়তেছে জোরে জোরে আব্দুল মোতালেব সাহেব, মনে হলো বাইরে কেমন যেন একটা কণ্ঠ, মানে খুব মানে পেঁচানো নাকি টাইপের, এই কণ্ঠটা স্বাভাবিক না। মনে হলো আরবিতে গালাগালি করতে করতে চলে গেল সামনে দিয়ে, অ্যাজ ইফ কারো বাসায় যদি কেউ আসে না, ওই যে অনেককে মানুষকে বিরক্ত করে, লাস্টে না পেলে দরজার মধ্যে লাথি গুতা মেরে গালি দিয়ে চলে যায়, ওরকম ভাবে কারা যেন চলে গেল এখান থেকে। তো অনেকক্ষণ তারপরে দোয়া পড়তেছিল আব্দুল মোতালেব সাহেব এবং বলল যে আবু নাসির সাহেব রাত্রেবেলা এরকম ঘুরেন না, আপনারা মানা করছি ঘুরেন না, আর ওই উটের খামারের কাছে যায়েন না, রাত্রেবেলা তো মহিল না। বলে কেন? ওখানে শয়তান থাকে, ওখানে যায়েন না। তো যখন বলছে ওখানে শয়তান থাকে, তখন আবু নাসির সাহেবের একটু গায়ের রোম টোম দাঁড়ায় গেছে, খুব ভয় পাইছে। বলছে যে এই যে শব্দ পাইতেছিলেন কিসের, বুঝতে পারছেন? বলে কি? বলে জিন, জিনে এসে বিরক্ত করে গেছে। এটা বলার সাথে সাথেই আবার তাদের ছাদের মধ্যে একটা ত্রিম করে একটা কিছু পড়লো ভারী, মানে পুরা কেঁপে উঠছে তাদের ইটা। তো ভয় পেয়েছে, আবার দোয়া পড়লো। আব্দুল মালিক সাহেব জোরে জোরে দোয়া পড়লো, বললো ঘুমান ঘুমান, আজকে রাত্রে আর করেন না, গা বন্ধ করে ঘুমান। তো যাই হোক দুজনে দোয়া পড়ে ঘুমাইলো। এক পর্যায়ে ঘুম আসে না এক সময় আসলো আবু নাসির সাহেবের। তো পরদিন সব ফজরের পরে ঘুম ভাঙছে, তাড়াতাড়ি উঠে যে নামাজ কালাম পড়লো। নামাজ কালাম পড়ে আব্দুল মোতালেব সাহেব বলতেছে যে ভাই কি ব্যাপার, কি বলতেছিলেন রাত্রে? যা বলছে শুনছেন, এগুলো নিয়ে এখন আর এখানে বেশি আলাপ করেন না, জায়গা ভালো না এই সেই, আর এইখানে রাত্রেবেলা আর হাইটেন না খুব একটা, এরকম ঠিক না। তো যাই হোক, তো ওই দিন দিনের বেলা তারা এটা ওইটা করলো। আবু নাসির সাহেবের একটু ভয় লাগতেছিল ওই দিন, এবং ওই দিন কি জানি আলাপ করলো, ওই যে মিশরীয় যে লোকটা ছিল সে আব্দুল মোতালেব সাহেবের সাথে কি আলাপ করছে, মানে তারাও কোনো শব্দ পাইছে এখানে, মানে তাদের এখানেও কোনো শব্দ হয়েছে। তো এরপর দিন থেকে হলো কি মাঝে মাঝেই মানে দু একদিন গ্যাপে গ্যাপেই শব্দ পাইতো এই আবু নাসির সাহেব, শব্দ পাইতো। মনে হইতো তাদের এই ট্রেলার হোমের সামনে যে রাস্তা আছে ওইটা দিয়ে এরকম বাচ্চারা যাইতেছে হাসি খুশি ভাবে, মানে কি বলতে বলতে, হ্যাঁ হাসি করতেছে এরকম। হঠাৎ আবার ঢিল এসে পড়তো তাদের ট্রেলার হোমে। তো আবু নাসির সাহেব এই কথাগুলো বলতো আব্দুল মোতালিব সাহেবরে, ও ডাকলে রাতের বেলা ডাকলে শুনতোই না তিনি। তো তাকে পরে বলতো যে রাত্রে বেলা আমি শব্দ পান না সেই, তো বলতো জিন্নাত, বলছি তো এগুলো জিন্নাত, খবরদার ঘুইলা কিন্তু দেখতে যায় না কিছু না। কিন্তু আবু নাসির সাহেবের কেন জানি মনে হয়েছে যে এগুলো আসলে কোনো মানুষ, মানে হঠাৎ এরকম কয়েকদিন শোনার পর তার কাছে মনে হয়েছে এগুলো মানুষ, এই মরুভূমির আশেপাশে কোনো বেদুইনরা থাকে, এরা রাত্রেবেলা, তিনি অনেকের কাছে শুনছেন যে বেদুইনের যে বাচ্চারা থাকে তারা একটু দুষ্ট হয়, তারা নাকি মানুষকে মানে বিরক্ত করে, ইট মারে ঢেল মারে, এগুলো তিনি শুনছেন। তো তিনি এগুলো শোনার পর তিনি মনে করছেন যে এগুলো এরাই কেউ খামাখাই মানে ওনারে ভয় দেখায় আব্দুল মোতালেব সাহেব। তো তিনি আবার এরকম কয়েকদিন যাওয়ার পরে তিনি আবার বেরোনো শুরু করলেন, এই বাইরে হেঁটে হেঁটে বেরোন, এদিক এদিক যান, তবে একটু ভয় থাকেন। তিনি একটা লাঠি নিয়ে যান, ওখান থেকে বেরোনোর সময় একটা লাঠি ম্যানেজ করছেন, লাঠি নিয়ে তিনি যান যে ওই যে গম ক্ষেতের ওখানে যান, ঘুরে ঘুরে আসেন। আবার তাদের এই যে পার্কটা ছাড়া একটু সামনে যে ওই পর্যন্ত যান না, যেহেতু তাকে ওই যে খামার সম্বন্ধে ভয় দেখাইছে পর্যন্ত যান না। তো একদিন তিনি এরকম হেঁটে আসতেছেন রাতের বেলা, তার ভয় মোটামুটি কেটে গেছে, এর মধ্যে তিনি আর ওগুলা ওই বাচ্চাদের শব্দ খুব একটা পান নাই। তো ওই দিন বেশ ঝড়ো বাতাস ছাড়ছে, বাতাসটা তার কাছে ভালো লাগতেছে, মানে দেশে অনেক সময় কালবৈশাখী আসলে যেরকম লাগতো ওইরকম তার কাছে মজা লাগতেছে। তো তিনি আর ঢুকতেছেন না ঘরে, তিনি হেঁটে হেঁটে ওই গম ক্ষেতের ওখান থেকে সামনে চলে আসছেন। দেখতেছেন যে বাতাসে বালি উড়াই নিয়ে যেতেছে এদিকে, এবং এই বালি যে উড়ে যেতেছে বালির একটা শব্দ হইতেছে শোঁ। আর তারপর দেখলেন এই বালির সাথে অনেকগুলা ঘোড়া এবং কালচে ঘোড়া সব দৌড় দিয়ে তাদের যে উটের খামার ওদিকে যেতেছে। তো তিনি অবাক হয়ে গেলেন, আরে এই ঘোড়া কোত্থেকে আসছে, খামারে কই যেতেছে। তিনি চিন্তা করলেন এই রাত্রেবেলা তিনি আব্দুল মোতালেব সাহেবরে ডাকবেন কিনা চিন্তা করতেছেন। তারপর তিনি নিজেই চিন্তা করলেন আমি সামনে যাই, কি ব্যাপার। ওইসব মানে ভয় তার মাথার থেকে চলে গেছে, তার মাথায় আসতেছে ঘোড়াগুলা কোত্থেকে আসছে, অনেকগুলা ঘোড়া দৌড় দিয়ে তাদের এই যে উটের খামারে ওখানে ঢুকছে। তো তিনি দৌড় দিয়ে সামনে গেলেন, সামনে যেয়ে দেখলেন যে ঘোড়াগুলা ওই খামারের মধ্যে ঢুকে গেল ওই দরজা ঠেলে, ওখানে তাদের যে খামারে দরজা ওটা ঠেলে ঢুকে গেল। তিনি বলে হারি এই দরজা কি কেউ লাগায় নাই, মানে ফেন্সের মধ্যে একটা দরজা থাকে ওইটারে শিকল দিয়ে পেঁচায় দেয়। ও দেখলেন যে ওইটার মধ্যে ঢুকে গেল এই উটের খামারের মধ্যে। আশপাশ থেকে বাতাস বইতেছে, চরমভাবে বাতাস বইতেছে, মানে ধুলা উড়াই নিয়ে যাচ্ছে একপাশে, আর এই যে ঝোপঝাড়গুলা এগুলো বাতাসে কাত হয়ে যেতেছে। তো এর মাঝে তিনি ঠিক মতো দেখতেও পারতেছেন না, তিনি বুঝলেন যে ঘোড়াগুলো এখানে ঢুকছে সবগুলা। তো তিনি কি মনে করে চিন্তা করলেন যে একবার দেখি,
মানে এই ঘোড়াগুলা কিসের, ওখানে কোত্থেকে আসছে, কোন অন্য কোনো ফার্মতে চলে আসছে নাকি ঘোড়ার ফার্ম আছে নাকি আশেপাশে। এই চিন্তা করে তিনি দৌড় দিয়ে গেলেন ফেন্সের কাছে, উটের ফার্মের ফেন্সের কাছে, যে তিনি দেখতেছেন উটগুলা শব্দ করতেছে কেমন জানি, এবং এক কোণার মধ্যে মনে হইতেছে কতগুলা ঘোড়া দাঁড়ায় আছে, এবং এগুলো কালো রঙের, এবং আকাশে বজ্রপাত চমকাইল, এবং আকাশের বজ্রপাতের যে নীল আলোয় সেদিন দেখতেছেন কালো কুচকুচে কতগুলো ঘোড়া দাঁড়ায় আছে উটগুলার আশেপাশে। উটগুলা এদিক ওদিক সরে গেছে এবং কেমন জানি একটা ডাকতেছে, মনে হচ্ছে ভেঙে চলে যাবে ওইখান থেকে। এর মধ্যে তিনি শব্দ পেলেন, একটা বাচ্চা শব্দ করে কাঁদতেছে জোরে জোরে। তিনি বললেন, আরে বাচ্চা শব্দ করে কাঁদতেছে মানে? তখন তিনি আরেকটু ভিতরে ঢুকলেন, 2 পা ঢুকে দেখতেছেন একটা বাচ্চা বসে আছে, তার গায়ের মধ্যে একটা আলখাল্লার মতো এরকম পরা, সে কাঁদতেছে মুখটা ঢেকে, খুব ভয় পেয়ে যেভাবে কাঁদে কোনো বাচ্চা সেরকম। তিনি অবাক হয়ে গেলেন যে এই বাচ্চা এখানে আসছে কেমনে, এই ঝড়ের মধ্যে এই বাচ্চা। তার মাথার মধ্যে আসলে সেন্সে আসছে যে কোনো একটা বাচ্চা হয়তো পথ হারায় এখানে আসছে, মানে কিশোর আর কি, ওখানে কাঁদতেছে ভয়। তো তিনি তাড়াতাড়ি সামনে গেছেন, যে তিনি ওই ভাঙা ভাঙা আরবিতে বলতেছেন কি হয়েছে। তো বাচ্চাটা তার এই মানে কি হয়েছে শুনে মনে হলো যে সে আরো মানে হয়ে গেছে, মানে আরো আবেগ আপ্লুত হয়েছে, সে আরো কাঁদতেছে, জোরে জোরে কাঁদতেছে। তো তিনি একদম কাছে চলে আসলেন, কাছে এসে বাচ্চাটার পিঠে হাত দিয়েছেন। তিনি পিঠে হাত দিয়ে বলতেছেন যে অসুবিধা নাই, আসো তোমাকে নিয়ে যাই, তুমি কোথায়, তুমি কি হারায় গেছো, এরকম বলতেছে, মানে যতটুকু তিনি পারেন ভাঙা ভাঙা আরবিতে। এই সময় দেখলেন যে বাচ্চাটা হঠাৎ করে মুখ তুললো। বাচ্চাটার মুখটা দেখে তিনি প্রচন্ড রকমের ভয় পেয়ে গেলেন। দেখলেন যে মানুষের মতোই চেহারা, কিন্তু চোখ দুটা জ্বলতেছে, চোখ দুটা জল করে জ্বলতেছে। তারপর ফিক করে হেসে দিল তাকে দেখে, ফিক করে হেসে সে আলখাল্লা ছেড়ে উঠে দাঁড়াইলো। তিনি দেখলেন তো বাচ্চা না, এটা লম্বা একটা মানুষ এরকম, এবং মানে হাইট হবে 8 ফিটের উপরে, এরকম বড় একটা আলখাল্লা শরীর থেকে এরকম ঝুলতেছে, এবং তাকে দেখে এরকম হাসতেছে। তিনি তাকায় দেখলেন যে হাতের যে আঙুলগুলা এগুলো লম্বা লম্বা চোকা চোকা, এবং মুখ ভর্তি এরকম দাঁত, হা করছে যে মুখ ভর্তি দাঁত। তার দিকে তাকায় 2 হাত বাড়ায় প্রচন্ড একটা তীক্ষ্ণ চিৎকার করে উঠলো। আবু নাসের সাহেব ভয় একদম পিছায় গেছেন 2 পা। এর মধ্যে তিনি শুনলেন যে প্রচন্ড হাসির শব্দ, মনে কতগুলো কিশোরী হাসতেছে। তিনি ফট করে তাকায় দেখতেছেন যে ঘোড়া দাঁড়ায়, দেখছিলেন যে ঘোড়া দাঁড়ায় আছে কতগুলো, সেই জায়গায় ওইরকমই আলখাল্লা পরা কতগুলো কিশোরী দাঁড়ায় হাসতেছে তাকে দেখে। এবং তাদের চেহারাগুলো তিনি বুঝতে পারতেছেন না, চোখগুলা বুঝতে পারতেছেন জল করতেছে। উটগুলা প্রচন্ড শব্দ করা শুরু করলো, প্রচন্ড ডাকা শুরু করলো। তিনি প্রচন্ড ভয়ে পড়িমড়ি করে উল্টা দিকে দৌড় দিলেন, মানে দৌড় দিয়েছেন তো তিনি পড়ে যেতে দৌড়াচ্ছেন। দৌড়াইতে তিনি যে এসে দেখলেন যে তিনি যে খামারে ঢুকছেন এই দরজা কিন্তু খোলা ছিল না, লাগানো, শেকল মারা। তিনি কিভাবে ঢুকছেন সেটা তিনি জানেন না, এবং এরাও কিভাবে ঢুকছে তিনি জানেন না। তিনি লাফায় পড়লেন এই খামারের দরজার উপরে, মানে ফেন্সের মতো গেট, তো তিনি ওইটার উপর মানে টপকায় বের হয়ে গেলেন। বের হয়ে যেয়ে তিনি দৌড়ান শুরু করলেন। এদিকে কিন্তু বজ্রপাত চমকাইতেছে আকাশে, বারবার আলোকিত হয়ে যাচ্ছে, চারপাশে ধুলা উঠতেছে। দৌড়াইতে যে তিনি যে পড়লেন তার যে ট্রেলার হোম সেই দরজার উপরে, কোনো মতো খুলে ভিতরে ঢুকলেন। দেখলেন যে তখন আব্দুল মোতালেব এসে উঠে দাঁড়াইছে, দাঁড়ায় বলতেছেন যে আপনার শিক্ষা হবে না আবু নাসির, শিক্ষা হবে না আপনার। তখন বলতেছে যে তিনি বলছে আমারে বাঁচান। বলে কি হয়েছে? বলে ওইখানে এরকম দেখছি। দেখবেনই তো আপনি, আপনার কতদিন মানা করছি যে আপনি উটের খামারে ওইখানে সাবধান, ওখানে যাবেন না। আর এখন যে ঝড় বৃষ্টি আসতেছে ওখানে খারাপ, আপনার বলছি না, আপনি বাইরে যাওয়া আবার শুরু করছেন। যাই হোক বকা দিল আব্দুল মোতালেব সাহেব, বকা দিলেন, দিয়ে বললেন যে আপনার জন্য তো আমরা বিপদে পড়বো এখানে, যে কি ডাইকে আনতেছেন আপনি এখানে। তো বললো যে আপনারা যান তাড়াতাড়ি, আপনি নিজে যে অজু করে নিজে শুয়ে পড়েন বিছনার মধ্যে। বলে আব্দুল মোতালেব সাহেব তাড়াতাড়ি দোয়া পড়তে নিজের বিছনায় চলে গেলেন। আর আবু নাসের তাড়াতাড়ি যে ঢুকলেন বাথরুমে। তো বাথরুমে ঢুকে তিনি তাদের ওখানে পানি তোলা থাকতো একটা ড্রামে আর কি। তো সেই ড্রাম থেকে পানি নিয়ে তিনি মুখ ধুইছেন। মুখ ধুয়ে তিনি জাস্ট বাথরুমে যাবেন আর কি, তাদের কমোডের দিকে যাবেন আর কি। এই সময় দেখে যে কমোডের পিছনে যে ভেন্টিলেটরটা আছে, ভেন্টিলেটরতে একটা লম্বা হাত ঢুকছে। হাতটা এত লম্বা যে ওই ভেন্টিলেটর থেকে একদম তার ওই কমোডের ওইখান পর্যন্ত চলে আসছে। তো তিনি ভয়ে প্রচন্ড একটা চিৎকার দিয়ে উনি জ্ঞান হারায় ফেলেন ওইখানে। তো তার যখন জ্ঞান ফিরে তখন তিনি দেখেন যে তিনি বিছনায় শুয়ে আছেন। আব্দুল মোতালেব সাহেব তার মুখের দিকে তাকায় আছেন, ঝুঁকে আছেন, পানি ছিটাইছেন তার মুখে এবং দোয়া পড়তেছেন। তখনও বলে ঠিক আছেন নাকি? তো তখন তিনি বলেন যে হ্যাঁ ঠিক আছি। তো বলে কি হয়েছে, বেউছিলেন কেন, কি দেখছেন? বলে যে এরকম বুঝছি, ভেজাল ভালোই নিয়ে আসছেন। তো যাই হোক, ওই দিন ওনার সাথে ওই গভীর রাত, তখন রাতের বেলা ঝড় বৃষ্টি হয় এবং ওনার পাশে আব্দুল মোতালেব সাহেব জেগেছিলেন, সারা দোয়া দুরুদ পড়ছেন তিনি। একটা ওয়াজিফার বই ছিল, ওইটা পড়ছেন।
মানে আর উনি বুঝতে পারেন আবু নাসির সাহেব আসলে ভয়ে এমন হয়ে গেছিলেন যে অন্য একটা জগতে চলে গেছিলেন। তিনি বুঝতেই পারেন না আর কি ঘটতেছে। তিনি জাস্ট আবছা আবছা ভাবে তার শুধু মনে আছে যে আব্দুল মুতালেব সাহেব ওখানে বসে একটা ওজিফা পড়তেছিলেন। তো পরদিন দিনের বেলা যখন দিন মানে সূর্য আলো ফুটে গেছে, তো উনি উঠতে তো পারেননি, ভোরের দিকে ঘুমাই গেছিলেন। তো উঠলো, উঠে তাকে বললেন যে নামাজ পড়ে নিতে, নামাজ পড়লেন। তারপরে আব্দুল মুতালেব সাহেব নিয়ে গেলেন, নিয়ে যে ওইখানে যে মিশরীয় লোক তার সাথে কথা বললেন। সে এসে এখানে পারফর্ম করলো, রুকাইয়া পারফর্ম করলো। তিনি নাকি আবার এসব ব্যাপারে ভালো জানেন। রুকাইয়া পারফর্ম করলো এবং তাদের এলাকাটা মোটামুটি টেম্পোরারিলি বন্ধ করলো, এবং এই যে তাদের যে ঘর বাড়ি এই অঞ্চলটা, এবং পরবর্তীতে বলছে যে তাদের যে কফিলকে বলবে এই জায়গাটা আরো ভালোভাবে সিকিউর করে দিতে। তো তাকে স্পষ্টভাবে আবু নাসির সাহেবকে বলছিল এরপরে ভুলেও রাত্রেবেলা জানি তিনি ওই যে উটের খামারের দিকে না যান, এটা যেন না জানেন। উটের খামারে পরেই পড়ছিল বকরির খামার, মানে বলছে যে ওদিকে যাওয়ারই দরকার নেই রাতের বেলা। এরপর আবু নাসির সাহেব অনেকদিন ওদিকে যান নাই, মানে রাতের বেলা ঘর থেকে বেরোয় হাঁটাচলাই করতেন না অনেকদিন। তা আস্তে আস্তে অভ্যাস হয়েছে, আবার আস্তে আস্তে সাহস ফিরে আসছে। তখন তিনি হাঁটতেন, কিন্তু খামারের দিকে আর যেতেন না, হেঁটে হেঁটে চলে যেতেন ওই যে ক্ষেতের দিকে, গম ক্ষেতের দিকে, ওদিক থেকে ঘুরে আসতেন। মাঝে মাঝে তার ওই যে দু একজন বন্ধুই ছিল যারা সুদানের লোকজন, তাদের দু একজনের সাথে গল্প করতেন, বলতেন যে আমার সাথে একটু হাঁটো, এই সেই। ওরাও দু একজন একটু রাত জেগে ওনার সাথে হাঁটতো। তো তিনি শুনছেন, পরবর্তীতে তিনি শুনছেন যে উটের খামারে, এটা আমাদের রিলিজনেই বলা আছে যে উটের খামারে নাকি রাত্রি যাপন করা নিষেধ, সেখানে নামাজ পড়াও নিষেধ। তো এগুলা তিনি পরে যখন এগুলো জানছেন তখন তিনি আরো বেশি ব্যাপারে স্ট্রিক্ট হয়ে গেছেন। আর এগুলা টুকিটাকি ব্যাপার স্যাপার তো মানে ওখানে যেহেতু ওই এলাকার মানুষজন অনেক কিছু এক্সপিরিয়েন্স করছে, তারা তো তাকে বলছেই। তো সব ঘটনা তো আর এখন বলা যাবে না, ওনার নিজের এক্সপিরিয়েন্স করে যে ঘটনাটা সেটা বললেন। তো এরকম আরেক ঘটনা আরেকজন ভাই বলছে, সেটাও একটা ছোট ঘটনা, সেটাও আপনাদের সাথে শেয়ার করে ফেলি এই সুযোগে। এই এক্সপিরিয়েন্সটি আমাদের সাথে শেয়ার করেছেন মোহাম্মদ তারেক হোসেন। তিনি লক্ষ্মীপুরের মানুষ, বর্তমান আছেন কুয়েতে। তো কুয়েতে তিনি মরুভূমিতে একটি ফার্মে জব করেন। তিনি লিখেছেন জাকার হয়তো এটাকে বলে, আই ডোন্ট নো। তো যাই হোক, সেই ফার্মে জব করেন। সেটা মূলত হচ্ছে বকরির ফার্ম আর কি, ওখানে বকরি পালন করা হয়। তো সেই ফার্মের মাঝে তার যে ওনার, ওই ফার্মের যে মালিক, তিনি কিছু মোরগ মুরগিও পালেন। তো সেটা শখে পালেন, 30-40টা মোরগ মুরগি হবে সেখানে থাকে। তো সেটাও দেখতে বলছে তাকে। তো তারেক হোসেন সাহেব কিন্তু একাই থাকেন রাতের বেলা সেখানে, আর কেউ থাকেন না। তো রিসেন্টলি যেটা হয়, মানে বেশ কিছুদিন ধরে হঠাৎ করে রাতের বেলা তিনি উদ্ভট একটা শব্দ পান। মনে হয় কেমন জানি একটা মানে গড়গড় একটা শব্দ আসতে থাকে চারপাশ থেকে। তিনি প্রথম ভেবেছিলেন যে মরুভূমির কুকুর কিনা, কারণ এরকম ফার্মগুলোর আশপাশে অনেক সময় মরুভূমির কুকুর আসা যাওয়া করে। তো তিনি এটা চিন্তা করে তিনি মানে একটু শব্দ করছিলেন, তাকায় দেখতেছিলেন যে ঘটনাটা কি, মানে কিছু নাকি। এবং তাদের ফার্মের নিজস্ব একটা কুকুর আছে যেটা বাঁধা থাকে। তো সেটা নাকি খুব জোরে জোরে ডাকা শুরু করে, তখন খুব জোরে জোরে ডাকতেছে, শব্দ করতেছে। তো তিনি ভয়ে ভয়ে দরজা খুলে উকি দেন, দিয়ে দেখেন যে কিছু দেখা যাচ্ছে না। তো মোরগের খাঁচার আশপাশ দিয়ে তার কাছে মনে হচ্ছিল কেমন যেন একটা ছায়ার মতো বড় এরকম সরে যাচ্ছে। তো যাই হোক, তিনি আর রাতের বেলা ভয় বেরোন নাই। তো এরকম তিনি পরে যখন বের হয়ে গিয়ে সকালবেলা দেখেন যে মোরগের খাঁচা ইনট্যাক্ট আছে, ওইটার মধ্যে দরজার মধ্যে এরকম ছোট্টভাবে তালা দিয়ে আটকায় দেওয়া হয় রাতের বেলা। তো সেটা ঠিক আছে, তার যে নেটের দরজা সেটাও ঠিক আছে। কিন্তু তিনি খুলে দেখতে পান যে মোরগের মানে কয়েকটা মোরগের মাথা নাই, পড়ে আছে শরীরটা। তো তিনি খুব অবাক হয়ে যান যে মানে কি ব্যাপার, এটা কেমনে হলো, এবং কোনো রক্তেরও ট্রেস নাই। তিনি চিন্তা করলেন যে এখানে যদি কোনো প্রাণী এরকম ঢুকতো, মানে এরকম মরুভূমির কুকুর, তাহলে তো এখানে মানে এটা খেয়ে ফেলতো বা কিছু করতো বা নিয়ে যেত, এরকম কিছু। তো এরকম কিছু দিন দেখতে পান না। তো যাই হোক, এটাতে তিনি বেশ ভয় পেয়ে যান, এবং তিনি পরবর্তী দিনও এরকম একই রকম একটা সিচুয়েশন পান এবং একই রকম শব্দ পান। তো বেশ ভীত হয়ে যান, তারেক হোসেন সাহেব ভীত হয়ে যান, এবং তিনি তার ওনারকে বলেন যে এরকম এরকম ব্যাপার, এখানে এরকম হইতেছে। তো তার ওনারও নাকি তাকে কিছু বলে না, মনে হয় যে সে কিছু বুঝতে পারছে বা কিছু বলেন না। তো এরকম ভাবে সময় পার হয়ে যায়, এবং এর মাঝে তাদের অনেকগুলো মুরগি কিন্তু এরকম মানে এই একই জিনিসের শিকার হয়, এবং মুরগির খাঁচার মধ্যে তালা দেওয়ার পরও। তো এটা নিয়ে তারেক হোসেন সাহেব বেশ ভয় ছিলেন, এবং তিনি চিন্তা করতেছিলেন তার ওনারকে বলবেন যে আমার ভয় লাগে, এবং উদ্ভট কিছু শব্দ পান তাদের এখানে। তো এরপর একদিন ওই ওনারের যে বাবা, তিনি বেড়াইতে আসেন তাদের এখানে, বা তার বাবাকে নিয়ে আসেন ওনার, মানে ওনার নিজে কথা বলছিলেন বাবার সাথে, তার বাবা দেখতে আসেন ব্যাপারটা কি। অভিজ্ঞ মানুষ, বেশ বয়স হচ্ছে, এবং এই কারণেই হয়তো উনি নিয়ে আসছেন তার বাবাকে।
তো তার বাবা এসে ওখানে বসে কফি খেতে খেতে তাকায়, ওখানে গাওয়া খাচ্ছিলেন, গাওয়া খেতে খেতে তাকায় দেখে যে তাদের ফার্ম থেকে একটু দূরেই একটা উটের খামার। তো উটের খামার দেখেই নাকি তাকে বলেন যে উটের খামার এখানে হয়েছে কতদিন? তখন বলে যে 2 মাস। বলে তোমার ইনসিডেন্ট কবে থেকে শুরু হয়েছে? তো তিনি বলেন এরকম 1.5 মাসের মতো। বলে উটের খামারের জন্য হইতেছে, ওখানে খারাপ জিন আসে। তখন ওই যে উট সম্বন্ধে যেই জিনিসগুলা বলছে যে উটের খামারে রাতের বেলা থাকা নিষেধ, বা ওইটার আশপাশে মানে শয়তান বা খারাপ জিন ঘোরাফেরা করে, এগুলা তাদেরকে বললো। তো এটা শুনে তারেক হোসেন সাহেব একটু মানে ভয় পান, বিশেষ করে। তো তার কয়দিন পরই নাকি আস্তে ধীরে সেই উটের খামারটা ওখান থেকে ওই উটগুলাকে সরায় নেয় ওখানে, কারণ উট নাকি এক্সচেঞ্জ করতে হয় কতদিন পর পর। তো উট সরায় ফেলে। তো উট সরায় ফেলার কারণে এরপর থেকে নাকি তাদের মুরগি আর ওরকম ভাবে মরে নাই। তো যাই হোক, এটাও তারেক হোসেন সাহেবের শেয়ার করা একটা এক্সপিরিয়েন্স, ছোট্ট এক্সপিরিয়েন্স, তিনি এটা শেয়ার করছেন। এই ছিল আজকের প্রথম ঘটনা। ঘটনাটি আমাদের পাঠিয়েছেন মুনতাহা নামের একজন, যিনি এখন বর্তমানে পেশায় একজন ডাক্তার। তার 2 জন ছেলে মেয়ে রয়েছে। তিনি সবার কাছে প্রথমেই তার স্বামী সন্তানদের জন্য দোয়া ও ভালোবাসা চেয়েছেন। গল্পটি আমরা মুনতাহার মতন করেই বলে যাচ্ছি। আমার বয়স বর্তমানে 29 বছর। তখন আমার বয়স কত হবে, 14 কি 15। আমার 3 ফুপু এবং 3 চাচা। হঠাৎ করেই আমার বাবা মারা যায়। বাবার মৃত্যুটাও একটু অন্যরকম ছিল। একজন সুস্থ মানুষ মৃত্যুর প্রায় 6 মাস আগ থেকেই কেমন যেন না খেয়ে শুকিয়ে যাচ্ছিল, আর কোনো কারণ ছাড়াই খুব রেগে যেত। কারণে অকারণে যে মানুষটা কোনোদিন বাসায় কারো সাথে জোরে কথা পর্যন্ত বলেনি, সে হঠাৎ করেই বাসার সবকিছু ভাঙচুর করা শুরু করলো। একটু রাগ হলেও হাতের কাছে যা পায় তাই ছুঁড়ে মারে, যেটা খুবই অস্বাভাবিক ছিল। বলে রাখি, আমরা 4 বোন, কোনো ভাই নেই আমাদের। বাবা আমাদের মাথায় করে বড় করেছেন, কখনো দুঃখ প্রকাশ করেনি তার একটি ছেলে নেই বলে। আর এটাই হয়তো আমাদের জীবনের সব থেকে বড় কাল ছিল, কারণ আমাদের ভাই ছিল না। আমার বাবার মৃত্যু অনেকের জন্য বেশ লাভজনক ছিল। আমার দাদার একজন ভাই ছিল, তাদের বাবা এক কিন্তু মা ভিন্ন। ছোট থেকে আমার দাদি তাকে পেলে পুষে বড় করেছেন, কারণ সে আমার বড় চাচার বয়সী। কিন্তু যতই আপনি দুধ কলা দিয়ে কালসাপ পোষেন না কেন, সে দিন শেষে আপনাকেই শেষ করবে। যাই হোক, আমার বাবা ছিলেন খুবই ক্ষমতাবান একজন মানুষ। না, এই ক্ষমতা শুধু টাকা আর সম্পদে সীমাবদ্ধ ছিল না। তিনি এমন এক চেহারা আর শারীরিকভাবে দেখতে ছিলেন, সবাই তাকে মান্য করতে বাধ্য হতো। সবাই তাকেই যথেষ্ট ভয়ের সাথে সম্মান করত। মানে সে একাই আমাদের পুরো পরিবারের ঢাল হয়ে থাকতেন সব সময়। আর আমার চাচা ফুপুরা এই জন্য সবসময় সব বিষয়ে টেনশন মুক্ত থাকতেন, কারণ বাবা তার ভাই বোনদের প্রচণ্ড ভালোবাসতেন। তাদের উপর সে কোনোদিন একটু বাতাসও লাগতে দেয়নি। যাই হোক, তো বাবার এমন হঠাৎ পরিবর্তনে আমরা আমাদের মা খুবই হতভম্ব হয়ে পড়ি। আসলে সব কিছু হচ্ছে তার শরীরে এত অসুবিধা হঠাৎ করেই কেন দেখা দিল। তারপরেও সব কিছুই আমরা বুঝতে পারছিলাম না, কারণ এসব আমাদের জন্য খুব নতুন এবং একদম অজানা একটি বিষয়। সব থেকে বড় বিষয়, তখন এই ব্যাপারটার ভয়াবহতা বা এটা যে সত্যি হতে পারে সে সম্পর্কে আমাদের কোনো ধরনের কোনো আইডিয়া ছিল না। যাই হোক, বাবা কিছুই খেতে পারতেন না, তার মুখে নাকি কোনো রুচি ছিল না। আমার এক ডাক্তার খালা তখন বলল, ডক্টর দেখাতে কোনো প্রবলেম হলো কি না, কেন মুখে রুচি নেই? এই কথা শুনে হঠাৎ বাবা সে কি রাগ, রিমোট ছুঁড়ে মারলো টিভির ওপর। 2 জন মিলে তাকে ঠান্ডা করতে পারছেন না। কি আশ্চর্য ঘটনা, শুধুমাত্র একটা ডাক্তার দেখাবে সেই জন্য সে এমন আচরণ করেছেন কেন? খুব অবাক হচ্ছে সবাই। দিনে দিনে এসব খুব বেড়ে গেল। সেদিনের পর মা তাকে খুব বুঝিয়ে সুঝিয়ে ডাক্তার দেখালেন। ডাক্তার বললেন, ডায়াবেটিস আর প্রেশার একটু হাই ছাড়া সব নর্মাল। এর সাথে মুখের খাবারের রুচির কোনো সম্পর্ক তো নেই। কিন্তু হঠাৎ করেই তার চোখের খুব সমস্যা দেখা দিল। তার রেটিনার ভিতরের কোনো একটা বড় সমস্যা পাওয়া গেল। কিন্তু এটা খুব স্ট্রেস বিষয় ছিল, কারণ বাবা প্রায় 3-4 মাস পর পর ইন্ডিয়া গিয়ে চেক আপ করিয়ে আসতো। তার ডায়াবেটিস ছাড়া আর কোনো সমস্যাই ছিল না। মাঝে মাঝে প্রেশার একটু বেড়ে যেত। যাই হোক, এরপর এমন অবস্থা হলো, বাবা সারাদিন বাড়িতে থাকা শুরু করলো। টোটালি বাসার বাইরে যাওয়া বন্ধ করে দিল। মানুষটা সকাল 11টায় বের হয়ে রাত 12টায় বাড়িতে ফিরত, কারণ সে খুব আড্ডাবাজ মানুষ ছিলেন।
আর পরোপকারী। মানুষের বিপদে নিজ থেকে এগিয়ে গিয়ে নিজের পকেটের টাকা খরচ করে আসতেন। সেই মানুষটা কিভাবে বাসায় থাকতো আমরা কেউই বুঝতে পারছিলাম না। সারাক্ষণ শুধু বাড়ির ভিতরে হাঁটাচলা করে আর বলে তার শরীরের ভিতরে কেমন যেন জ্বলে, আর অনেক গরমে শরীর কেমন একটা ফুরে ওঠে সেভাবে করে। মোট কথা তার শরীরের মধ্যে একটা অশান্তি আর কেমন একটা অস্বস্তি, আর সারাক্ষণ বিড়বিড় করে আর পারলে সবাইকে গালি দেয়। আমাদের হঠাৎ একটা ভয় লাগা শুরু হলো, বাবা কি পাগল হয়ে যাচ্ছে? এটা কিভাবে সম্ভব? মা সারাদিন কান্না করে। আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুব হাই, নানা বাড়ি দাদা বাড়ি দুইটাই। কোনোদিন গালি ঝগড়া এসব দেখে আমরা অভ্যস্ত নেই। ইভেন আশেপাশে কেউ যদি কখনো ঝগড়া বাজাতো, বাবার কঠিন নির্দেশ তার মেয়েদের মনে যেন একটা গালি বা ঝগড়া না আসে। যাই হোক, বাবার এমন আচরণে সবার ভিতরে একটা সন্দেহ জাগানো শুরু করলো। মা তার এক পরিচিত মানুষকে যখন আব্বুর এই কথা শেয়ার করলেন, তখন তিনি বললেন তার এক পরিচিত হুজুর আছে। অনেক কিছুই তো দেখালো, একজন হুজুর দেখাক এবার। আমাদের ফ্যামিলির সবাই ইসলামিক মাইন্ডের। আমরা তাবিজ কবজ যে হারাম সেই ব্যাপারটা খুব ভালোভাবে জানি, তাই আগেই বলে রেখেছি তাবিজ দিতে পারবো না। যদি পানি পড়া বা দোয়া কালাম হয় তাহলে সেটা পারবো। পরের দিন এক হুজুর আসলো আমাদের বাসায়, আব্বু কিছুতেই সেটা চাইছিল না। পরে আম্মুর কথায় আসলো। হুজুর অনেকক্ষণ বাবাকে দেখলো, প্রথমে কোনো প্রশ্ন করেনি, পরে বাবাকে কতগুলো প্রশ্ন করলো। বাবা উত্তর দিল, বলল আপনি ভিতরে যান। এরপর যেটা বলল সেটা হয়তো আমার জীবনে শোনা সব থেকে ভয়ঙ্কর এবং অলৌকিক কথা ছিল। বাবাকে অনেক বড় কুফরি করা হয়েছে, যেটাকে বলে বান মারা। তাকে নাকি পাগল করে রাস্তায় নামাবে। এই কথা শোনার পর মা সারাক্ষণ শুধু কান্না করে। বাবাকে এটা বলার সাহস কারো হয়নি, কারণ দেখা যাবে বাবা ওই হুজুরকে ধরে বেঁধে রাখবে। এরপর হুজুর কি পানি পড়াও কবজ দিল, যেটা ভিজিয়ে পানি খেতে হবে। কিছু আমল শেখালো আর বলল যেন এক ওয়াক্তের নামাজও বাদ না যায়। কিন্তু বাবা সারাক্ষণ অস্থির, সে নামাজ পড়েন, কারো কোনো কথাও শোনেননি। তাকে কেউ কিছু বলতেও ভয় পায়। শুধু হুজুর একটা কথাই বলেছে, আপনারা এত দেরি কেন করলেন? এটা তো অনেক দিন ধরে হয়েছে। বাবার শরীর আরো খারাপ হয়ে যাওয়া শুরু করলো, অনেক শুকিয়ে গিয়েছে। সারাক্ষণ হড়বড় করে কথা বলে, আমাদেরও বেশি একটা আদর করে না। সারাক্ষণ শুধু বলে সে আর বেশি দিন নাই। একদিন আমার এক নিকট আত্মীয় এসে বলল, আমি আজ এক হুজুরের কাছে গিয়ে তার এই কথাগুলো বলেছি। সে বলেছে সমস্যা নেই, সে আজকের পর একদম ঠান্ডা হয়ে যাবে। পরের দিন সকালে 10টা বাজে, তখন হঠাৎ দেখলাম বাবা কেমন যেন করছে ঘুমের মধ্যে। মাকে ডাকলাম, মা দেখো তো। মা রান্নাঘরে ছিল। মা এসে বাবাকে ডাকে, কিন্তু বাবা কেমন যেন একটা ছটফট করছে, কিছুই বলতে পারছে না। সবাই বুঝতে পারলো বাবার বুঝি কোনো একটা অসুবিধা হচ্ছে, আমাদের এক্ষুনি হাসপাতালে যেতে হবে। একটু পরে বাবা থেমে গেল, অ্যাম্বুলেন্স চলে আসলো, বাবাকে নিয়ে গেল হাসপাতাল। আমাদের বাসা থেকে হাসপাতালের দূরত্ব 10 মিনিট হবে না। 5 মিনিট পরেই আমার এক আত্মীয় আরেকজনকে ফোন দিয়েছে। আমি রেডি হচ্ছিলাম হাসপাতালে যাব, তাই আমি শুনতে গেলাম কি বলবে, কিছু রেখে গেল কিনা। আমাদের কমপক্ষে কয়েকটা দিন তো হাসপাতালে থাকতে হবে। হঠাৎ শুনলাম আব্বু নেই। মানে কিভাবে সম্ভব? কি নেই? কে নেই? এক পলকে মানুষ কিভাবে চলে যায়? আমার কাছে মৃত্যু একটা নতুন জিনিস ছিল। বাবা এখানেই ছিল, এখানে বসেই সে মারা গিয়েছে, কিন্তু আমরা এসব আগে দেখিনি। মৃত্যুর সাথে আমাদের পরিচয় হয়নি আগে। আমি এর আগে মৃত্যুর সাথে পরিচিত ছিলাম না। আমি জানি না কিভাবে কি হয়েছে, কিন্তু বিষয়টা কতটা অস্বাভাবিক সেটা হয়তো আমি ভাষা দিয়ে বোঝাতে পারছি না। এরপর তার দাফন কাফন সম্পন্ন হলো। কয়েকদিন পর তার বিছানা ঘোচাচ্ছিলাম, তার মাথার বালিশ, কোল বালিশ সবগুলোই কেমন যেন শক্ত শক্ত বাজছিল। ভাবলাম কি এমন, খুলে দেখলাম 2টা তাবিজ। মাথা কাজ করছিল না। তার রুমের দিকে বাইরে একটা দরজা ছিল, যেটা শুধু সে নিজে ইউজ করত। সে সোজাসুজি একটা কলা গাছ, সে গাছে একটা তাবিজ পাওয়া গেল। তার রুমের জানালা দিয়ে একটি আম গাছ ছিল, আর সেটাতেও একটা তাবিজ পাওয়া গেল। আমরা কিচ্ছু বুঝতে পারছি না। আমাদের বাইরের দরজার গেটের সামনে মাটির নিচে একটা তাবিজ পাওয়া গেল। এসব কি হচ্ছিল জানা ছিল না, কিন্তু হুজুরের কাছ থেকে জানলাম এসব নাকি রক্তের কেউ করেছে, যার জন্য এটা খুব কাজে দিয়েছে। আমরা আজও জানি না এই রক্তের কেউটা কে, ইভেন জানতে চাইও না, কারণ এমন পিশাচ লোক আমাদের ফ্যামিলিতে অ্যাসিস্ট করে এটা কিছুতেই আমার মন মানতে চায় না। কিন্তু সে আমাদের ফ্যামিলি, মানে আমাদের 5 জনের ফ্যামিলিটাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। আমরা খুব সুখী ছিলাম, কোনো কিছুর অভাব ছিল না, ধন সম্পদ টাকা পয়সা সুখ কিছুই না, কিন্তু এক পলকেই সব শেষ হয়ে গেল আমাদের। আচ্ছা, এই যে সব মানুষ এসব কাজ করে, তারা পরবর্তীতে কিভাবে বেঁচে থাকে? তাদের ভেতরে কি কিছু নাড়া দেয় না? ভেতরটা খচখচ করে না? এদের কি এটা মাথায় আসে না যে এদের মরতে হবে? আল্লাহ পাকের কাছে কি জবাব দেবে? কিসের লোভ, কিসের আশা এসব করছে সে? জানি না, জানা নেই আমার।
কেন যেন জানতে ইচ্ছেও করে না। বাবা মারা যাওয়ার পর আমাদের বাসায় অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। রাতে দিনে হঠাৎ করে কলিং বেল চাপ দিয়ে চলে যেত, কে বা কারা জানতাম না। একবার মেইন দরজার সামনে একটা কাগজ পেলাম, দেখলাম হিন্দুদের কিছু বিষয় লেখা আর কেমন একটা ছবি আঁকা। আমি সেটা কাউকে না দেখিয়ে পুড়িয়ে ফেলেছিলাম, কারণ এসব এখন দেখলে সবার চিন্তা বাড়বে, কমবে না। আপনাদের কাছে হয়তো এই গল্পটা খুব একটা ভয়ঙ্কর লাগছে না, কিন্তু আমি তো নিজে এটা দেখেছি, কতটা ভয়ঙ্কর আমি জানি। ভূত প্রেত সব কাল্পনিক ভাই, যদি বাস্তবিক কোনো ভৌতিক জিনিস থেকে থাকে সেটা হচ্ছে সব। যাই হোক, সবাই ভুল ত্রুটি মাফ করে দেবেন, অনেক কিছুই বাদ পড়ে গিয়েছে, কারণ লিখতে গিয়ে কেমন যেন গলা আটকে যায়, লিখতে পারে না। সবাই ভালো থাকবেন। এই ঘটনাটি আমাদের সাথে একজন ভাই শেয়ার করেছেন। 12-13 বছরের দুটো মেয়ে একসাথে সিলিং ফ্যানের সাথে ঝুলেছিল। দুজনের গলায় অপরাধীদের ফাঁসি দেওয়ার মতো করে পেঁচিয়ে আছে একটা মাত্র মোটা দড়ি। দৃশ্যটা ততক্ষণ ভয়ঙ্কর ছিল যতক্ষণ মেয়ে দুটো ছিল নিশ্চল, কিন্তু আতঙ্কজনক হয়ে উঠল যখন ওরা নড়তে আরম্ভ করেছিল। প্রথমে কালো জুতো পরা 2 জোড়া পা হঠাৎ হঠাৎ অনিয়ন্ত্রিতভাবে নিচে উঠছিল। তারপর খুব ধীরে ধীরে মেয়ে দুটোর লাশ ঘুরতে আরম্ভ করলো চক্রাকারে ঘড়ির কাঁটার দিকে। সজীব মাত্রাতিরিক্ত আতঙ্কে জমে গেছিল। খেয়াল করলো মেয়েদের ঘূর্ণন গতি বাড়তে বাড়তে চক্রটাও বড় হয়ে উঠেছে। মনে হচ্ছিল যেন ফ্যানে বাঁধা দোলনা। চক্রটা আর অল্প বড় হলেই ওদের হিম নিস্পন্দন শরীর ধাক্কা খাবে সজীবের দেহের সাথে। প্রচণ্ড আতঙ্ক নিয়ে আহাদের ঘুম ভাঙল স্বপ্নের এ পর্যায়ে। স্বপ্নই তো নাকি? সত্য বলতে বাস্তবের চেয়েও বেশি বাস্তব ছিল স্বপ্নটা। ওদের ড্রয়িং রুমের ফ্যান, টিভি, জানালা সব ছিল বাস্তবের মতোই। মেয়েগুলোর কালো জামায় চিকচিকে পুঁতি বসানো ছিল অনেকগুলো। স্বপ্নে এত ডিটেইলিং থাকে। সব থেকে বড় কথা হলো, একই স্বপ্ন সে 5-6 দিন আগেও একবার দেখেছে। তবে সেবার মেয়েগুলো ফ্যানের বদলে গ্রাফিটিকে বড় আঙ্গুল দেখিয়ে সিলিংয়ে লেপটেছিল টিকটিকির মতন, যেন সিলিংটা একটা বিছানা। সেবারও ওদের গায়ে ছিল অনেকগুলো পুঁতি বসানো একই কালো জামা। পায়ের জুতো জোড়াও ঠিক এবারের মতোই। অনেকক্ষণ দুজনই ছাদ এবং সাথে লেপটের চোখ বন্ধ করে থাকার পর চোখ খুলল। ওরা সরাসরি তাকিয়েছিল সজীবের দিকে। একসময় ছাদ আছড়ে খামচে খুব ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে শুরু করলো। মেয়ে দুটোর চেহারা হুবহু একই রকম ছিল, যমজ সন্তান হলে যেমন হয়। ঠিক আহাদের মাথার ওপর পৌঁছে তারা স্থির হলো। আহাদ ঘুমের মধ্যেই টের পেয়েছিল বিষপানে আত্মহত্যার চিহ্ন বয়ে বেড়ানো মেয়ে দুটোর ঠোঁট বেয়ে গড়িয়ে পড়া সাদা ফেনা ওপর থেকে সজীবের গায়ে পড়ছে। বলা বাহুল্য, সেবারও তীব্র আতঙ্কে সজীবের ঘুম ভেঙে যায়। প্রথমবার ঘুম ভাঙার পর যেমন দুর্বল লেগেছিল আহাদের, এবার আরও বেশি দুর্বল লাগছে। ব্যাপারটা নিয়ে কি তার অন্য কারোর সাথে আলাপ করা উচিত, নাকি এসবের সাথে গত সপ্তাহে বিরামপুর জমিদার বাড়ি ঘুরে আসার কোনো সম্পর্ক আছে? বেলপুর জমিদার বাড়ি যাওয়ার আসলে কোনো প্ল্যান ছিল না আহাদের। সে ছোটোখাটো কন্টেন্ট ক্রিয়েটর, একজন ব্লগার। বাইক নিয়ে ঢাকার কাছাকাছি এক পুরনো জমিদার বাড়ির সন্ধানে বেরিয়েছিল। শুনেছিল মুন্সিগঞ্জের সিরাজদিখানে এমনই এক প্রাচীন বাড়ির অস্তিত্ব আছে নাকি আজও, কিন্তু পৌঁছে রীতিমতো চমকালো। বাংলাদেশের অধিকাংশ প্রত্নতাত্ত্বিক জমিদার বাড়ির মতো কোনো ধ্বংসস্তূপ তো নয়ই, বরং রীতিমতো বাসযোগ্য। সব থেকে বড় কথা, জমিদারদের এক বংশধর আজও সেই বাড়িতে বসবাস করছেন সস্ত্রীক। ভদ্রলোকের নাম চন্দ্র, নামের শেষ চৌধুরী এবং শুরুতে এখনও রাজা পদবী বসান। আহাদের বাড়ি খুঁজে বের করতে প্রায় দুপুর হয়ে গেছিল। ঢাকা থেকে বাইক নিয়ে তাদের রাজবাড়ি দেখতে এসেছে শুনে চন্দ্রবাবু খুব খুশি হলেন। আহাদকে প্রস্তাব করেছিলেন তার ওখানেই দুপুরের খাবারটা খেয়ে নেওয়ার জন্য। আমাদের বাড়িটা একটু রিমোট জায়গাতে, আশেপাশের খাবার দোকান বলতে সেরকম কিছু পাবেন না। খুব কাছাকাছি বলতেও বাজার যেটা আছে ওখানে পৌঁছাতে আপনার মিনিমাম আধ ঘন্টা সময় লাগবে। তার চেয়ে আমার এখানে 4টা ডাল ভাত খেয়ে নেন। খাওয়া শেষে আমি নিজেই আপনাকে ঘুরিয়ে দেখাবো বাড়িটা। চন্দ্রবাবু ডাল ভাতের কথা বললেও আহাদ খাবারের আয়োজন দেখে চমকালো। দস্তরখান বিছিয়ে খাবার আয়োজন, সবজি, মাছ, মাংস মিলে 17টা আইটেম গোনার পর সজীবার গুনতে সাহস করেনি। তাছাড়া বৈঠকখানাতেও রুচির ছাপ স্পষ্ট। সত্যিকার জমিদার বাড়ি কেমন হয় সে ব্যাপারে সজীবের কোনো আইডিয়া নেই, কিন্তু তারপরও সে অনুমান করলো ওসব বাড়িতে নিশ্চয়ই এমন অভিজাত্যেরই ছাপ থেকে থাকবে। তবে এত কিছু ছাপিয়েও একটা ভ্যাপসা প্রাচীন প্রাচীন গন্ধ ঠিকই ছিল, যেটা বারবার সত্যটা মনে করিয়ে দিচ্ছিল যেন সবাইকে এবারের গায়ে এখন শ্যাওলা জমেছে। এর আগের জৌলুস আর কিছু অবশিষ্ট নেই। চন্দ্রবাবুর স্ত্রী এতক্ষণ একটা কথাও বলেননি। লম্বা একটা ঘুমটা টেনে তফাতে বসেছিলেন। খাওয়া শেষে আহাদকে পান এগিয়ে দিতে দিতে শুধু নিচু গলায় বললেন, খাবার ভালো হয়েছে, আমি নিজে রেঁধেছি সব। আহাদের অবাক হওয়ার ক্ষমতা নষ্ট হয়ে গেছিল ততক্ষণে।
তা না হলে মহিলারা এ কথা শুনে সে চমকাতো। চন্দ্রবাবু কৈফিয়ত দেওয়ার ভঙ্গিতে বললেন, অজপাড়া গাঁও অঞ্চল, এখানে হেল্পিং হ্যান্ড কোথায় পাবে বলেন। এই কারণে কষ্ট হলেও ঘুমে আহাদের চোখ বন্ধ হয়ে আসছিল। ভদ্রলোকের কথায় মন বসাতে পারছিল না। আশ্চর্য, কোথাও ঘুরতে গিয়ে আজকে ঘুমিয়ে পড়ার রেকর্ডও করে ফেলবে নাকি? এসব এলোমেলো ভাবতে ভাবতে সত্যি সত্যি নিজের অজান্তেই সজীব ঘুমিয়ে গেল এক সময়। অবশ্য ঘুম থেকে ওঠার পর বেশ ঝরঝরে লাগছিল শরীরটা। চন্দ্রবাবুকে ঘরে ঢুকতে দেখে যেই কিছু একটা বলতে যাবে, এমন সময় উনি নিজেই বললেন, আপনার বিব্রত হওয়ার কিছু নেই ভাই, তাছাড়া বেশিক্ষণ ঘুমানো নি আপনি, সব মিলে 40 মিনিটের কিছু বেশি হবে। আসলে চন্দ্রবাবু আবার প্রসঙ্গ ঘোরালেন, যদি কিছু মনে না করেন দ্রুত ফ্রেশ হয়ে 1 কাপ চা খেয়ে নিন, তারপর যে কাজে এসেছিলেন সেই আসল কাজটা শেষ করে ফেলেন নাকি। অঘ্রাণ মাসে দিন খুব একটা বড় হয় না, অন্ধকার হয়ে যাবে একটু পরেই, তখন আর ঘুরে দেখতে পারবেন না ভাই। আহাদ 10 মিনিটের মাঝেই চা শেষ করে কৃষ্ণবাবুর সাথে রাজবাড়ি কমপ্লেক্স ভ্রমণে বেরিয়ে পড়ল। তার কাছে মনে হচ্ছিল কৃষ্ণবাবু একটু বাড়িয়েই বলেছেন। সত্যি বলতে জমিদার বাড়িটা খুব বিশাল কোনো স্থাপনা নয়। মূল বাসস্থানের বাইরে বলতে শুধু একটা বাইজি ঘর আর মন্দির, ছোট একটা কুয়াও আছে কমপ্লেক্স সীমানার ভেতরে। এটুকু জায়গা ঘুরে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যাবে কেন, সেটাই সজীব বুঝে উঠতে পারছিল না। তবে এটা ঠিক, মূল বাড়িটা দেখার মতো ছিল। এখানের একটা ঘরে আহাদ খেয়েছিল দুপুরে। বাইরের পেঁচানো সিঁড়ি বেয়ে উপরে উঠে দোতলায় চলে যাওয়া যায়। সজীব বিস্মিত হলো দেখে দোতলার হলরুমের মতো একটা ঘরে এখনো বিশাল বিশাল সব ঝাড়বাতি, দেওয়াল জুড়ে দামি সব পর্দা, আর একটা দুটো কাঠ কি মার্বেলের আভিজাত আসবাব অবশিষ্ট আছে। আহাদ তার ব্লগের বড় একটা অংশ এখানে শুট করলো। মূল বাসস্থান শেষ করার পর বাইজি ঘর, সেখানে তেমন কিছু নেই, তাই ঘুরে দেখতে বেশি সময়ও লাগলো না। তবে আহাদের অনুমান ভুল প্রমাণ করে চুপ করে হঠাৎই সন্ধ্যা নেমে এসেছিল। ওরা যখন কুয়া দেখতে যাচ্ছিল ততক্ষণে সূর্য ডুবে গেছিল পশ্চিমে। কুয়ার কাছটা এসে কেন জানি আহাদের বুক ধক করে উঠেছিল। মনে হচ্ছিল এর ভেতরে বুঝি ভয়ঙ্কর একটা কিছু আছে, অথচ কুয়াটা ছিল নিতান্তই শ্রীহীন, ভেতরে অনিঃশেষ অন্ধকার। চন্দ্রবাবু জানালেন, মন্দিরের যাবতীয় কাজে এ কুয়ার পানি ব্যবহৃত হতো একসময়, বর্তমানে যা পরিত্যক্ত। সবশেষে তাড়াহুড়ো করে চন্দ্রবাবু আহাদকে মন্দির দেখাতে নিয়ে গেলেন। ওটাও এরই মধ্যে ভগ্ন স্তূপে পরিণত হয়েছে। ভেতরটা কুয়ার মতোই অন্ধকার। আহাদ জানতে চেয়েছিল এটা কার মন্দির, কিন্তু কৃষ্ণবাবু কোনো জবাব দিলেন না। সজীব অন্ধকারে চোখ সয়ে আসার পর আফসা আফসা দেখল অল্প দূরে দুটো মূর্তির অবয়ব বোঝা যাচ্ছে। রাধাকৃষ্ণ নাকি কৃষ্ণবাবুও মূর্তি হয়ে গেছেন যেন। আহাদের দিকে পেছন ফিরে দাঁড়িয়ে আছে রামকৃষ্ণর দেখেছে। কুয়ার সেই অনুভূতিটা আবারও ফিরে এলো হঠাৎ। এবার আহাদ এক ঝটকায় মন্দির থেকে বাইরে বেরিয়ে এলো দ্রুত। কেমন একটা ঘোর ঘোর যেন লাগছিল তার। মনের ভেতর কে যেন একটা সতর্ক করছিল, পেছনে তাকাস না, বাঁচতে চাইলে পালা এখান থেকে। কিন্তু আহাদ পেছনে তাকিয়েছিল, দেখল চন্দ্রবাবু খুব স্বাভাবিকভাবেই বেরিয়ে এসে মন্দিরের দরজায় তালা লাগাচ্ছেন। আহাদকে দেখে একটু হেসে বললেন, ঢুকেছিলাম যেহেতু প্রণামটা করে এলাম। কোথায় যেন একটা সুর কেটে গেছিল। চন্দ্রবাবু আর 1 কাপ চা খেয়ে যাওয়ার জন্য খুব জোরাজোরি করলেন, কিন্তু আহাদ একরকম অভদ্রের মতোই ও বাড়ি থেকে বেরিয়ে এসেছিল। তারপর বড় কোনো ঘটনা বা দুর্ঘটনা ছাড়াই ঢাকায় ফিরে সে ব্যস্ত হয়ে পড়ে খুব। বেশ কিছু পরীক্ষা ছিল পরপর, ওগুলো গুছিয়ে উঠতে না উঠতেই এইসব অতিবাস্তব স্বপ্নের যন্ত্রণা। তাছাড়া স্বপ্নগুলো দেখার পর থেকেই বোধহয় সজীবের শরীরটা দুর্বল লাগে আজকাল অত্যাধিক। সব মিলে বেলপুর জমিদার বাড়ির ভ্লগটা নিয়ে বসার আর সময় পায়নি। অবশ্য আহাদের ক্ষেত্রে প্রায় এমন হয়, ভিডিও করে আনা আর এডিট করে ইউটিউবে আপ দেওয়ার মধ্যে অনেক সময় 3-4 মাসেরও ব্যবধান থাকে। তবে বেলপুরের ক্লিপগুলো এডিট করতে গিয়ে মাথায় বাজ পড়ার মতো অবস্থা হয়েছিল। ডিভাইস ঘেটে দেখলো সেখানে ওই জমিদার বাড়ির ভিডিও তো দূরের কথা, একটা স্টিল ছবিও নেই। অথচ সেদিন মুন্সিগঞ্জ যাওয়ার পথের ক্লিপ, মাঝে 3-4 বার চায়ের দোকানে থামা, এমনকি সিরাজদি খান বাজারের বেশ কিছু ছবিও আছে, শুধু নেই বিরামপুর জমিদার বাড়ি। আশ্চর্য, এটা তো কোনোভাবেই হওয়ার কথা নয়। তাহলে কি আহাদ নিজেই মনের ভুলে ক্লিপগুলো মুছে দিয়েছে? না, হিসাব মিলছে না। হিসাব জটিল থেকে জটিলতর হচ্ছে দিনকে দিন। আহাদের একটা ভালো গুণ আছে যেটা আধুনিক যুগের অনেক ছেলে মেয়েরই থাকে না, আর তা হলো কোনো একটা জিনিসের পেছনে লেগে থাকা। এই কারণেই তৎক্ষণাৎ সে ডিসিশন নিল আবার বেলপুর যাবে। ঝড়ের মতো বাইক ছুটিয়ে 2 ঘন্টার ভেতরেই সিরাজদি খান বাজারে পৌঁছে গেছিল। আজও দুপুর প্রায় পার হয়ে গিয়েছে। তবে গত দিনের মতো এবার আর অন্ধের মতো বাইক ছোটালো না বেলপুরের দিকে। সিরাজদি খানই চায়ের দোকান, পুরীর দোকান আর অটোওয়ালাদের কাছ থেকে জমিদার বাড়ি আর চন্দ্রবাবুর ব্যাপারে একটু খোঁজ খবর নেওয়া শুরু করলো। অবশ্য যে উত্তর পেল তাতে বিভ্রান্তি বাড়লই। সকলে এক বাক্যে জানালো আহাদকে কোথাও একটা কিছু ভুল হয়েছে।
বেলপুরের জমিদার বাড়ি ছিল ঠিকই, কিন্তু আজ আর সেখানে কয়েকটা ইটের স্তূপ ছাড়া বিশেষ কিছু অবশিষ্ট নেই। মাথা গোজার মতো ভগ্নপ্রায় একটা ছোট্ট ঘর, বাইজি ঘরটা অথবা মন্দির আছে, তবে সেটাও যে কোনো মুহূর্তে ভেঙে পড়ে যাবে। আর চন্দ্রবাবু নামে নাকি ওখানে কেউ থাকে না, থাকে আধা পাগল কেরামত হোসেন আর তার বউ। সম্ভবত কেরামতকে আহাদ চন্দ্রবাবু নামে কাল্পনিক কারোর সাথে মিলিয়ে ফেলছে। আহাদ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার কাছে কোনো প্রমাণও নেই যে স্থানীয়দের সাথে তর্ক করবে। তবে ঢাকা ফিরে যাওয়ার আগে সেই নিয়ামতের সাথে একবার দেখা করে আসতে চাইল। এমনিতে ওদিককার লোকজন খুব আন্তরিক। বাজারে বাইকটাকে রেখে সজীব একটা অটো নিয়ে ছুটল বিরামপুরের দিকে। বিকেল তখন ফুরিয়ে আসছে প্রায়। দিনের আকাশেই উঠে এসেছে দীপ্তিহীন এক চাঁদ। এবার আর আহাদ কোনো ভুল করল না। যেখানেই গেল অটোওয়ালাকে সাথে রাখলো তার। কেরামতের দু একটা ছবি আর ক্লিপ নিল। ওখানে দাঁড়িয়েই ডাটা চালিয়ে ভিডিও আর ছবিগুলো আপ দিয়ে দিল ক্লাউডে। যেন লোকাল মেমোরিতে কোনো কারণে মুছে গেল ক্লাউডে ঠিকই রয়ে যায়। কিন্তু কেরামত লোকটা খুবই বদমেজাজি আর তিরিক্ষে ধাঁচের ছিল। স্থানীয় লোকজন ঠিকই বলেছিল তাহলে এই সম্ভবত এক অভাবী পাগলই বটে। ফেরত আসার আগে শুধু একবারের মতো মন্দিরটা, বাইজি বাড়িটা ধসে গেছিল, ঘুরে দেখতে চাইল। নিয়ামত গাইগুই করছিল, কিন্তু আহাত না দেখার ভান করে অটোওয়ালাকে নিয়ে সামনে এগিয়ে গেল। দূরে বড় করে ঘোমটা দেয়া দাঁড়িয়েছিল একজন, সম্ভবত কেরামতের অভাবী বউটাই হবে। আহাত এক ঝলক মহিলাকে দেখেই মন্দিরের ভেতর ঢুকে গেছিল টর্চ নিয়ে। শুধুমাত্র এই একটা জায়গায় আহাদের দেখে যাওয়া আগের মতো ছিল। টর্চের আলোয় চোখ অভ্যস্ত হয়ে আসার পর সেই যুগল মূর্তিটাকেও দেখল। তবে রাধাকৃষ্ণের মূর্তি ছিল না ওটা, বরং অপরিচিত এক ধরনের মাছ কিংবা জন্তু কিংবা মানুষ, অথবা এই তিনটাই কুৎসিত মিশ্রণ একটা কিছু আরেকটাকে জড়িয়ে ধরে দাঁড়িয়েছিল পাশাপাশি। দুটো মূর্তি হুবহু একই রকম দেখতে। সজীব একটা ছবি তুলে নিল জিনিসটার। ওদিকে পাশ থেকে অটোওয়ালা তাড়া দিচ্ছিল খানিক পরপর। আহাদ নিজে অবশ্য বেশিক্ষণ আর মন্দিরে থাকতে চাইছিল না। তাছাড়া সূর্য ডুবে গেছে ততক্ষণে। আর এই জায়গার সাথে জড়িয়ে থাকা এক অদ্ভুত ভুতুরে স্মৃতি তো তার আছেই। সব মিলে সেও চাইছিল এখান থেকে যত দ্রুত সম্ভব বেরিয়ে যেতে। আহাদ ওই মূর্তি দুটোর ইমেজ সার্চ দিতে দিতে বাইরে বেরিয়ে এলো। সেদিন সিরাজদি খান বাজার ফিরতে ফিরতে আহাদ একটা কথাই শুধু ভাবছিল। ডিভাইস থেকে ভিডিও ক্লিপ কিংবা ছবি মুছে গেলেও মাত্র কয়েক মাসের ব্যবধানে এত ব্যাপক এক জমিদার বাড়ি কমপ্লেক্স কোথায় মিলিয়ে যাবে। আজ তো সে নিজ চোখে দেখে এসেছে। সত্যিই সেখানে কয়েকটা ইটের স্তূপ, ভাঙাচোরা দেয়াল আর একটা নরবরে মাথা গোজার ঠাঁই বাদে তেমন কিছু অবশিষ্ট নেই। সব থেকে বড় কথা হলো, স্থানীয়দের ভাষ্য অনুযায়ী সজীব যেরকম হুলস্থুল জমিদার বাড়ি আর দালানের কথা বলেছিল, সেটা নিকট অতীতে ওখানে ছিলই না। আজ থেকে 50-100 বছর আগে হলে থাকলেও থাকতে পারে। তাছাড়া কৃষ্ণবাবু আর স্ত্রীর ব্যাপারটা, এগুলোরই বা ব্যাখ্যা কি? ওদিকে মূর্তির বিষয়টাও সন্দেহজনক। গুগল ঘেটে খুব নির্ভরযোগ্য কিছু পাওয়া যায়নি। মোটামুটি কাছাকাছি অবয়বের একজোড়া মূর্তির তথ্য পেল, যেটা কিনা বেলজিবাব নামে পরিচিত। অ্যামাজনের গহীন অরণ্যে এক আদিম নরখাদক গোত্রের পূজা করত। ইংরেজিতে এই বেলজিবাব টুইন ডেভিল নামে পরিচিত, কারণ এর উপাসনা পদ্ধতি অনেকটাই মিলে যেত পশ্চিমের শয়তান উপাসকদের সাথে। মানুষ বলি দেওয়া থেকে শুরু করে যাবতীয় অনাচার ব্যবহৃত হতো এই টুইন ডেভিলের পূজায়। তবে সেই গোষ্ঠী নাকি গত শতকে বিলুপ্ত হয়ে গেছে কোনো এক রহস্যময় কারণে। এর বেশি আর কিছু নেট ঘেটে পাওয়া গেল না। ঢাকা ফেরার পথেও আহাত অন্যমনস্ক ছিল পুরোটা সময়। তার কেবলই মনে হচ্ছিল চন্দ্রবাবু এর সাথে আজ দেখে আসা কেরামতের চেহারায় কি কোথাও খানিকটা মিল আছে। সেদিন রাতেই মারা গেছিল আহাত। হঠাৎ কত মানুষই তো মারা যায়। আহাদের ভাগ্যেও তেমনটা ঘটেছিল বোধ হয়। তবে মৃত্যুর আগে সেই ভয়াবহ স্বপ্নটা আবার দেখল শেষবারের মতোই। এবার মেয়ে দুটো সাদা জামা পরে এসেছিল। জামায় ঘন হয়েছিল কালচে হয়ে আসা জমাট বাঁধা রক্তের দাগ। আহাত দেখল ওদের বাথরুমের দরজা খুলে মেয়ে দুটো টলতে টলতে বেরিয়ে আসছে, গলায় সাদা ব্যান্ডেজের মতো কিছু একটা জড়ানো। আহাদের একদম কাছাকাছি এসে রক্ত ভেজা ব্যান্ডেজটা দুজনেই খুলতে শুরু করলো। পুরোপুরি খুলে ফেলার পর আহাদ আতঙ্কের সাথে লক্ষ্য করে দুটো মেয়েরই গলায় গভীর এক ধরনের ক্ষত দেখা যাচ্ছে, যেন কেউ বড় একটা ছুরি দিয়ে দুজনের গলা আলাদা করে দিয়েছিল এক সময়। ওরা আহাদের দিকে তাকিয়ে হাসলো, কিন্তু সে হাসিতে প্রাণ ছিল না ওদের। আহাদ মৃত্যুর ঠিক আগ মুহূর্তে দেখতে পেল গলার ক্ষতের ফাঁক দিয়ে ভেতরে কিছু একটা যেন নড়ছে। এসব দেখে সে একটা ভিডিও ফুটেজ করে রেখে দিয়েছিল, যার কারণে আমি আপনাদের আজ সব জানাতে পারলাম। শেষ কথা, গুগলে সার্চ দিয়ে আহাদ যেটা পায়নি সেটা হচ্ছে চন্দ্রবাবু আর তার স্ত্রী অমরত্ব লাভ করেছিল জোড়ামূর্তির কাছে নিজেদের বিক্রি করে দিয়ে। বিলপুর জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা নরনারায়ণ চৌধুরী আর তার স্ত্রী রায়লক্ষ্মী এখানে বেলপুরে মন্দির প্রতিষ্ঠা করেন।
নিজেদের স্বার্থে তারা সমাজের সাথে দূরত্ব বজায় রেখে চলতেন। প্রতি 2 যুগে একবার করে গর্ভবতী হতেন। রায়লক্ষ্মী যমজ সন্তান হতো তার। সেই সন্তান বয়প্রাপ্ত হওয়া মাত্র বেলজিবাবের উদ্দেশ্যে বলি দেয়া হতো তাদের। গলা কেটে সেই কুয়ায় ফেলে দেওয়া হতো মৃতদেহগুলোকে, যার বিনিময়ে রাজা নরনারায়ণ আর রাজলক্ষ্মী লাভ করেছিলেন অনন্ত যৌবন। নরনারায়ণ বাবুই কয়েক প্রজন্ম পর নিজের নাম পাল্টে রাখেন কৃষ্ণপদ। কৃষ্ণপদ আবার 2 পুরুষ পরে ভোল পাল্টে হয়ে ওঠেন নিয়ামত। একইভাবে রায়লক্ষ্মীও কখনো নরনারায়ণ, কখনো কৃষ্ণপদ, আবার কখনো বা নিয়ামতের স্ত্রী। তবে ওদের এই অমরত্বের জন্য অন্য কারো না কারো আত্মা প্রয়োজন হতো। স্থানীয় লোকজন বাদে বহিরাগত কেউ যখন বিরামপুর জমিদার বাড়ির অশুভ প্রভাবলয়ে ভেতর প্রবেশ করত, তখন কৃষ্ণপদ রায়লক্ষ্মী দম্পতি ওদেরই পরিণত করত শিকারে। ঠিক সজীবকে যেমন করেছিল। ওর স্বপ্নে দেখা পিশাচের আসলে ধীরে ধীরে আহাদের আত্মিক শক্তিটুকু নিঃশেষ করে দিচ্ছিল। শরীর থেকে আত্মা পুরোপুরি বেরিয়ে গেলে কি আর মানুষ বেঁচে থাকে? অ্যামাজনের সেই গোত্রটিও কি অনন্ত যৌবন লাভ করতে পেরেছিল, নাকি সত্যি সত্যি ধ্বংস হয়ে গেছিল কোনো এক আশ্চর্য কারণে? সেটা অবশ্য এখনও নিশ্চিত হওয়া যায়নি। এসব একটু অন্য ধাঁচের গল্প ছিল। আজ আমাদের এই লেখাটি যিনি পাঠিয়েছেন, তিনি এমন একজন মানুষ যে দেশ বিদেশ ঘুরে ইতিহাসের সব সত্য ঘটনাগুলো কালেক্ট করে রিসার্চ করেন। তিনি এই ঘটনাটির মধ্যে কিছু সত্যতা পেয়েছেন, যেটা তিনি এখনও রিসার্চ করছেন। আপনারা জানাবেন এই ধরনের ঘটনা আপনাদের কেমন লাগলো। আসসালামু আলাইকুম লিসনার্স, সামির আনসারি বলছিলাম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে ঘটনাগুলো আমি শেয়ার করব সেগুলো আশা করছি আপনাদের বেশ ভালো লাগবে। তো প্রথম যে ঘটনাটা আমি বলতে যাচ্ছি সেটা ঘটেছিল 2007 কি 2008 সালের দিকে। এটা আমাকে শোনায় আমার এক ফ্রেন্ড। ওরই এক ফ্রেন্ডের সাথে এটা ঘটে, মানে ওর পরিচিত এক ফ্রেন্ড আছে ওদের এলাকার, সেই ফ্রেন্ডের সাথে এই ঘটনাটা ঘটে। সেই ছেলের নাম হচ্ছে সোহান। তো সোহান 2007 কি 2008 সালের দিকে তখন সে রাজশাহী মেডিকেলে চান্স পায়। ওর বাড়ি ছিল নাটোরে। তো নাটোর থেকে রাজশাহী খুব একটা দূরত্ব না। তো সোহান যখন রাজশাহী মেডিকেলে চান্স পায়, বাবা মা ওকে ভর্তি করাতে নিয়ে আসে মেডিকেল কলেজে, এবং প্রথম পর্যায়ে সে হলে কোনো সিট পাচ্ছিল না। তো ওর বাবা পরিচিত এক লোক ছিল ওর মেডিকেল কলেজের আশেপাশে, সেখানে একটা বাসা, 2 রুমের বাসা ওকে ভাড়া করে দেয়। সোহান ওখানেই থাকা শুরু করে, এবং সোহান সিদ্ধান্ত নেয় যে যেহেতু 2 রুমের বাসা, সে একা যেহেতু থাকছে, সামনে যদি কখনো কোনো রুমমেট পায় সে রুমমেট নিয়ে নেবে। তো ক্লাস বেশ কিছুদিন ধরে চলছিল ওর সেই সময়। তো অ্যানাটমি ক্লাসে ওর কঙ্কালের প্রয়োজন হয়। তখন সে একটু চিন্তায় পড়ে যায় যে এখন সব স্টুডেন্টরা কঙ্কাল কিনছে, ওরা তো কিনতে হবে। তো সেই মুহূর্তে কি কঙ্কালের বেশ মানে বাজার চড়া ছিল তখন। একদিক দিয়ে নাকি নতুন স্টুডেন্ট ওরা মানে কেনার জন্য খুব মানে দৌড়াদৌড়ি শুরু করে দিছে, আর মার্কেটও দেখছে যে কঙ্কালের দাম নাকি তখন বেশ চড়া ছিল। তো সোহানের এক সিনিয়র ভাই ছিল, সে তখন তার সেই ভাইকে বলছে যে ভাই আমার তো এরকম কঙ্কালের প্রয়োজন, যেহেতু অ্যানাটমি ক্লাসে আমার এরকম লাগবে, আমি কি করতে পারি? তখন সেই সিনিয়র ভাই বলে যে আচ্ছা ঠিক আছে, দেখো যেহেতু বাজার চড়া, তো আমার কাছে এরকম এক পরিচিত লোক আছে, তুমি আমার কথা তাকে কে বলবা, সে অ্যানাটমি ক্লাসের এক কর্মচারী, তার নাম হচ্ছে ওয়াহিদ মিয়া। তুমি ওনার কাছ থেকে আমার কথা বলবা, উনি মাঝে মাঝে কম দামে এরকম কঙ্কাল এনে দিতে পারে। তো যাই হোক, এরকম সোহান উনি ওই ওয়াহিদ মিয়ার কাছে যান, গিয়ে বলতেছে যে আমার এরকম ভাই পাঠাইছে আপনার কাছে, তো আমার তো একটা কঙ্কালের দরকার, আপনি যদি ম্যানেজ করে দেন খুব ভালো হয়। তো ওয়াহিদ মিয়া বলে যে ঠিক আছে ভাই, কোনো সমস্যা নাই, তোমাকে ম্যানেজ করে দিব, তুমি ভাইয়া কোথায় থাকো আমাকে বলে দাও, আমি এরকম ম্যানেজ হলে তোমার বাসায় গিয়ে পৌঁছায় দিয়ে আসবো। তো এর কয়েকদিন পরে ওই ওয়াহিদ মিয়া একটা কঙ্কাল এরকম সোহানের বাসায় ম্যানেজ করে দিয়ে সন্ধ্যার পর এরকম ওর বাসায় দিয়ে আসে, এবং সোহান যে রুমে থাকে এটা পাশের রুমে ওইটা সেটিং করে দেয় আর কি। তো যাই হোক, ওই সোহান তো রাতে থাকা শুরু করে বাসায়। তো সেদিন রাতে যেদিন কঙ্কালটা ওর বাসায় সেট করা হয়, তো ওর একটু মানে হালকা ভয় লাগে যে এরকম আমি একা বাসায় একটা কঙ্কাল, কখনো এরকম কঙ্কাল তো দেখি নাই। তো মানে কিছুটা ভয়ও পায়, এবং রুমের দরজা নাকি লাগে রাতে ঘুমায় যায়। তো সে রাতে নাকি সে একটা স্বপ্ন দেখে, যে স্বপ্নটা ছিল এরকম যে সে দেখতেছে যে নদীর পাড়ে কোনো চরে মানে কোন একটা মেয়েকে অনেক লোক মানে মিলে মারতেছে, এবং মেয়েটা নাকি সোহানের কাছে সাহায্য চাচ্ছে, কিন্তু সোহান সাহায্য করতে পারতেছে না।
তো এই স্বপ্ন যখন দেখে তখন দেখতে দেখতে নাকি প্রায় ফজরের আজান দিচ্ছিল। তো ফজরের আজানে নামাজ পড়ে যখন সে আবার ঘুমাতে যাবে সোহান, সে দেখে রুমের মধ্যে পচা গন্ধ, এবং কিছু একটা পচে গেলে যেরকম গন্ধ হয় এরকম গন্ধ। সে তো মানে চারপাশে রুমে খুঁজে, আশেপাশে রুমে দেখে, মানে যে রুমে কঙ্কালের রুমে যায় দেখে যে না, মানে গন্ধ কোথা থেকে আসছে সে বুঝতে পারতেছে না। তো সোহান এটা ফিল করে যে রুম গন্ধটা বাসার থেকে আসতেছিল, বাইরে থেকে না, কারণ ওর জানলা নাকি বন্ধ হয়েছিল। পরে সোহান সেদিন ওই ভোরবেলা সে জানলাটা খুলে ঘুমায় যায়, পরে তার সকাল উঠে আর গন্ধ পায় না। তো পরের দিন যখন সে মেডিকেল কলেজে যায় তখন ওর সিনিয়র ভাইকে বলতেছে যে ভাইয়া, আমি তো এরকম রুমে, তো বাসায় এরকম যেহেতু নিচে এক রুমে, এখন একটা রুম তো খালি পড়ে আছে, রুমমেট পাইলে আমাকে একটু জানায়। তো সেই সিনিয়র ভাই বলতেছে যে হ্যাঁ, এরকম একটা ছেলে আমার পরিচিত আছে, ছেলেটার নাম হাবিব, ও রুম খুঁজতেছিল, তো এক কাজ করি আজকে বিকেলে তাহলে আমি হাবিবকে তোর বাসায় নিয়ে আসতেছি, তুই যা। তোরা বিকেলে এরকম আসে হাবিব, তারপরে সিনিয়র ভাইয়া, তারপর সোহান তো আছেই, ওরা বাসায় সোহানের বাসায় আসে, দেখতে আসে, রুম দেখতে আসে। তো হাবিবের মোটামুটি রুম এরকম পছন্দ, এবং সে সিদ্ধান্ত নেয় যে সে এক সপ্তাহের মধ্যে এই বাসাটায় উঠবে। তো সেই মুহূর্তে সোহান তার সেই সিনিয়র ভাইকে বলে যে ভাই, আমি তো এরকম ওই ওয়াইফ মেয়ের কাছ থেকে কঙ্কাল কিনছিলাম, তো একটু দেখো না কেমন হয়েছে কঙ্কালটা, মানে সবকিছু ঠিক আছে নাকি দেখো, আমি তো নতুন স্টুডেন্ট, আমি তো বুঝতেছি না এটা। সেই সিনিয়র ভাই কঙ্কালটা দেখে বলতেছে যে দেখ, ওয়াহিদ মিয়া তো মানে তোর ঠকাই দিছে, কারণ কঙ্কালটা তো মনে হচ্ছে এটা বেশ নতুন, লাশ থেকে কঙ্কালটা বানাইছে, সর্বোচ্চ 7 কি 8 মাস হবে এই লাশটা। তো ওই সোহান বলতেছে আর কি সিনিয়র ভাইকে যে ভাই তুমি এটা কেমনে বুঝলা? তো বলতেছে যে দেখ, আমি তো সিনিয়র এমনি এমনি হই নাই, আমরা কঙ্কাল দেখলে বুঝতে পারি, আর এটা যাই হোক, এটা টেনশনে কিছু নেই, আর এই কঙ্কালটা তো ঘাড়ের দিক দিয়ে একটু হাড় ভাঙা, তুই এটা দেখে নিবি না? তো সোহান বলতেছে ভাই আমি তো এটা বুঝি না, বা আমি তো নতুন বুঝে বললামই তো। তো সেই সিনিয়র ভাই বলতে ঠিক আছে, তুই এক কাজ কর, তুই ওয়াহিদ মিয়াকে কালকে ওই কলেজে গেলে ধরবি, বলে আমার কথা বলবি যে কেন তোর এই কাজটা করলো, এত কম মানে এরকম খারাপ কঙ্কাল কেন দিল, জিজ্ঞেস করবি। যাই হোক, তো এরকম তো চলেই যায়। তো সেদিন সন্ধ্যার সময় মানে ওর ফ্রেন্ড এবং ওই সিনিয়র মানে সোহানের সেই সিনিয়র ভাই এবং ওই যে রুমমেট যে থাকার কথা, তারা চলে যাওয়ার পরে সন্ধ্যার দিকে সোহান নাকি একটু ঘুম দেয়। ঘুম দেওয়ার পরে সে স্বপ্ন দেখতেছে এরকম যে কেউ একজন ওর কাছে সাহায্য চাচ্ছে, এবং ও বুঝতেছে যে এটা কোনো একটা মেয়ে, কিন্তু চেহারা স্পষ্ট বুঝতে পারছিল না। ও দেখতেছে যে ওর কাছে সাহায্য চায়, কিন্তু ও সোহান সাহায্য করতে পারতেছিল না। তো এটা যখন ও স্বপ্ন দেখো, আবার ঘুম থেকে উঠে দেখে যে না, মানে আশেপাশে কিছু নাই, মানে ওর মধ্যে নাকি তারপর থেকে নাকি প্রায় সময় এরকম উল্টা পাল্টা স্বপ্ন দেখতো। মানে আর একটা সমস্যা ছিল যে স্বপ্ন মানে মনে রাখতে পারতো না, বাট ওর একটাই কথা যে সে স্বপ্ন শুধু এরকম বুঝতো যে কেউ একজন ওর কাছে সাহায্য চাচ্ছে, মানে এটা কি টানা তখন কন্টিনিউসলি চলতেছিল। তো যাক, সেদিন সন্ধ্যা এরকম স্বপ্ন দেখার পর সে আবার উঠার পর সে আবার রাতে পড়তে বসে। তো সে পাশের রুম থেকে কঙ্কালটা তার রুমে নিয়ে আসে, এবং রুমে নিয়ে আসার পর সে ওই বই পড়তেছে আর বিভিন্ন পার্টস দেখতেছে, সব কঙ্কালের সব পার্টস দেখতেছে। তো সে খেয়াল করে যে কঙ্কালের যে হাতের কবজির ঠিক একটু করে এটা একটু কালচে, আর হচ্ছে ঘাড়টা যেখানে ভাঙে ওইটা একটু কালচে কালার। তো এটা দেখার পর তো ও একটু ভাবে যে না, কালকে ওয়াহিদ মিয়াকে ভালোভাবে ঝাড়তে হবে, যিনি কেন আমাকে এরকম কঙ্কাল দিল। তো সে রাতে যখন ঘুমাবে ঠিক আবার সেই ফজরের সময় এরকম বাজে একটা স্মেল আসে। তো ভাবে যে হয়তো বাসার আশেপাশে কেউ ময়লা ফেলায়, এই জন্য এই স্মেলটা আসতে পারে, তো বাড়ি এলাকায় কমপ্লেন জানাবে। যাই হোক, সে পরের দিন তো কলেজে যায়, গিয়ে ওয়াহিদ মিয়াকে বলতেছে যে আপনি মেয়ে আমার ঠকাই দিলেন, আপনাকে আমি ভালো মনে করলাম, আমার এসে ভাইয়া পাঠাইলো আপনার কাছ থেকে কঙ্কালটা পাবো কম দামে, তো আপনি কঙ্কাল তো দিলেন ঠিক আছে, চা পানির টাকাও নিলেন, সবই ঠিক আছে, এটা কি হলো? কঙ্কালটা তো এরকম ভাঙা, আর এটা ঘাড়ের দিক দিয়ে ভাঙা, এটার হাতে বা পিঠে এরকম কাঁধের দিকে কালচে দাগ, এটা কেন দিলেন? এরকম কেন আপনি মানে 2 নাম্বারে এই করলেন আমার সাথে? তো ওয়াহিদ মিয়া বলতেছে আচ্ছা ঠিক আছে, তুমি বাবা বাইরে যাও, আমি আসতেছি, বাইরে তোমার সাথে চা খাবার সাথে তারপর কথা বলবো। তখন সে ওয়াহিদ মিয়া বলতেছে যে দেখো, আমি তো তোমাকে ফ্রেশ কঙ্কাল দিছিলাম, এবং আমি তো নিজে চেক করে দিছি, এরকম তো হওয়ার কথা না। এখন তুমি বাসায় নিছো পাইছো, হয়তো কোনো কারণে তুমি এটা সেটিং করতে পারো নাই, তোমার রুমে হয়তো কারণে ভাঙছে, আর যেটা হোক দেখি আমি এটা চেঞ্জ করে দেওয়ার ব্যবস্থা করতে পারি কিনা দেখি, বাট চেঞ্জ না করার সম্ভাবনা খুব বেশি, কারণ আমি তো এটা একজন থেকে পাইছি। তখন যখন ওই সুহান একটু রেগে যাচ্ছিল, তখন সেই ভদ্রলোক বলতেছে দেখেন, বিষয়টা হচ্ছে যে ওয়াহিদ মিয়া বলে যে দেখো, বিষয়টা হচ্ছে যেরকম যে আমি পদ্মা নদীর জয়ী পারে আমাকে এক লোক আছে এরকম কঙ্কাল সাপ্লাই দেয়, এরকম মাসে আমি 8-10টা কঙ্কাল ওর কাছ থেকে পাই, তো কম দামে কিছু পাই, এখন ওইটা আমি তোমাদের কাছে স্টুডেন্টের কাছে বিক্রি করি। তো এখন সেই লোক তো আমার কাছ থেকে এরকম
বিক্রিত মাল তো এরকম নিবে না। তো যেটা পাইছো পাইছো, ঠিক আছে, যদি কখন আমি এরকম কঙ্কাল একটা পাই দেখি কোনোভাবে তোমাকে এটা এক্সচেঞ্জ করে দিতে পারি নাকি। তো যাই হোক, এটা বলার পরে তো ওরা ওই সুহান তো বাসায় চলেই যায়। ঠিক সেদিন বাসায় চলে যাওয়ার পর রাতে যখন পড়তে যাবে, পড়তে যাওয়ার সময় সে দেখতেছে যে যে কঙ্কালটা, যে কাঁচের দাগটা ছিল কাঁধের কাছে, ওইটা আবার নাই, ও হাতের কাছে যে দাগটা আছে ওইটাও আবার নাই দেখতেছে। তো সেই রাতে যখন সে ঘুমাবে, সে ঘুমের মধ্যে স্বপ্ন দেখে যে ওই চরের পারে যে মেয়েটাকে কয়েকজন মিলে মারতেছিল, দেখতেছে সেই মেয়েটাই ওর বাসার কোনো একটা রুমে থেকে ওকে মানে বলতেছে যে এরকম, আমি তো আপনার ঘরে আটকে আছি, আমাকে আপনি আমার বাড়িতে ফিরিয়ে দেন। কিন্তু এটা দেখার পর নাকি ওর সঙ্গে সঙ্গে ঘুমের থেকে উঠে যায় এবং ওর না একটু ভয় লাগে। এবং সমস্যাটা হচ্ছে ও যে স্বপ্নগুলো দেখতো এটা কার কাছে শেয়ার করতো না। আর ও ভাবতো যে হয়তো আমি একা বাসায় থাকি, উল্টাপাল্টা স্বপ্ন দেখি, আর বিভিন্ন সময় রাত জাগি, বই টই পড়ি, হয়তো এরকম থেকে এই স্বপ্নগুলো দেখতে পারি। কিন্তু এটাও মানে সত্য কথা যে ও স্বপ্নগুলো নাকি খুব একটা ভালো স্বপ্ন দেখতো না, দেখতো যে মানে ওর স্বপ্নের থিম হচ্ছে একটা, যে কেউ ওর কাছে সাহায্য চায়। যাই হোক, এরকম যখন রেগুলার ওরা কয়েকদিন দেখছিল, এর মধ্যে ওর সেই যে রুমমেট সে তো বাসায় আসে। তো যেদিন সেই রুমমেট আসে, ছেলেটার নাম ছিল হাবিব, তো সে তো থাকা শুরু করে। তো প্রথম দিন নাকি ওরকম রাত্রে প্রায় 12টা-1টা পর্যন্ত আড্ডা দেয়। তো আড্ডা দেয়, হাবিব তো পাশের রুমে চলে যায় এবং সোহান তো রুমে শুবে। সোহানের রুমে কঙ্কালটা থাকে। তো ফজরের নামাজ যখন পড়বে, দুজনে তো একসাথে উঠে, তখন হাবিব সোহানকে বলতেছে যে সোহান, আমি তো রাতে এরকম 1 ঘন্টা খানিক সজাগ ছিলাম, আমি একটা পচা গন্ধ পাইলাম রাত্রে প্রায় এই 2:30-3টার দিকে, তুমি পাইছো কিনা আমি জানি না। আর আমি সেই সাথে একটা মানে কান্নার আওয়াজ পাইলাম, মনে হচ্ছে কোনো ছেলে বা কোনো মেয়ে কাঁদতেছে, এবং এমন না যেটা নিচে থেকে কান্নার আওয়াজটা আসতেছিল, মনে হচ্ছে ঘরের মধ্যে কেউ কাঁদতেছে, এরকম একটা আওয়াজ পেলাম। তো কি মানে কোন সমস্যা আছে নাকি, আশেপাশে কেউ আবার কেউ কান্নাকাটি করে, বা কোনো দারোয়ান ওই বাসায় বাচ্চা কাচ্চা আছে নাকি যে কান্নাকাটি করে? সোহান বলছে না, এরকম তো হওয়ার কথা না। আর পচা গন্ধ যেটা বলছে এটা নাই, মাঝে মাঝে পাই, আমি ভাবছিলাম বাড়িওয়ালাকে বলবো, বাড়িওয়ালাকে আমি বলছিলাম, বাড়িওয়ালা বলছে না, এরকম তো আশেপাশে কেউ ময়লা ফেলায় না। তো হাবিব বলতেছে আচ্ছা ঠিক আছে, তবুও একটু দেখো, কারণ এরকম মানে বন্ধ রাত্রে এবার হঠাৎ করে আসবে বা রেগুলার হবে, নিশ্চয়ই আশেপাশে কিরকম ময়লা ফেলায়। তো এরকম ওদের চলতেছিল। তো হাবিব ওর ঠিক সপ্তাহখানিক পরে ওদের নাকি কলেজ ছুটি দিবে। তো হাবিব ওই সোহানকে বলে যে দেখো সোহান, যেহেতু কলেজে কয়েকদিন ছুটি থাকবে, তা আমি এরকম বাড়িতে যাব, আর তুমি যদি বাড়িতে যাও যেতে পারো তাহলে তো ভালোই হয়, তাহলে আমরা একসাথে যার যার বাড়িতে চলে গেলাম। তো সোহান বলতেছে যে না, আমি আসলে এখানেই থাকবো, আমার কিছু কাজ আছে এবং আমার বাবা মা বাড়ি থেকে আসতে পারে, আমার এখানে থাকবে। তো হাবিবকে রিকোয়েস্ট করে, হাবিব দেখো আমার বাবা মা যদি আসে, তোমার রুমটাকে একটু শেয়ার করা যাবে নাকি? তাই বলছে না, কোনো সমস্যা নেই, তুমি আমার রুমে থাকতে পারো, কারণ আমি তো থাকবোই না, কোনো সমস্যা না, গেলান্টি আসো। তো হাবিব যেদিন চলে যাবে সেদিন তো আর সোহানের বাবা মা আসে না। সেদিন রাত্রেবেলা সোহান নাকি স্বপ্নটা দেখে যে কোন একটা বাড়িতে, গ্রামের বাড়িতে কেউ একজন মারা গেছে, কিন্তু জানাজা না দিয়েই ওই লাশটাকে দাফন দেওয়া হচ্ছে। কিন্তু ওই লাশটা সোহানকে রিকোয়েস্ট করতেছে যে ভাই আপনি যেভাবে পারেন আমার জানাজা দেওয়ার ব্যবস্থাটা করেন, কিন্তু সোহান কিছুই করতে পারতেছে না। তো এই স্বপ্নটা তখন দেখতেছো আবার ঠিক সেম সমস্যা, ও এরকম রাতে ঘুম ভেঙে যায়, ঘুম ভেঙে গেলে ও লাইট জ্বালায়, মানে ও নাকি প্রায় সময় তখন লাইট জ্বালায় ঘুমাইতো, ওর মধ্যে যে ভয় আতঙ্কটা কাজ করতো। তো এর একদিন পরেই তো সোহানের বাবা মা আসে, ওরাও থাকা শুরু করে। তো 2-3 দিন যাওয়ার পরে সোহানের মা একদিন ওকে বলতেছে সকালবেলা যে সোহান, তোমার কি ব্যাপার, কোনো সমস্যা হাতে ঘুমাইতে? তো বলছে কেন মা? না দেখো, আমি গত 2 দিন দেখলাম যে তুমি ঘুমানোর সময় রাতে উল্টাপাল্টা কথা বলো, আর গতকাল রাতে দেখলাম যে তুমি ঘুমানোর সময় একটা পর্যায়ে প্রায় 5-10 মিনিট ধরে কান্নাকাটি করতেছিলা। আমি তোমাকে ডাক দিলাম 2-3 বার, তুমি ঘুমের মধ্যে কি বললা, আমার নিজে ঘুমায় গেলা, তোমার বাবা এটা শুনছে। তো কোনো সমস্যা না, আমাদেরকে বলতে পারো, কোনো সমস্যা হয় না। কিন্তু সোহান বলছে না আমার তো এরকম কোনো সমস্যা তো হয় না। তো সোহানের বাবা যখন বলতেছে দেখ তুই একা বাসায় থাকো, এরকম হইতে পারে, বল ফ্রিলি বল, কোনো কিছু হয়েছে নাকি? তখন সোহান বলতেছে যে বাবা কি হয়েছে বলতে পারবো না, আমি না বেশ কিছুদিন ধরে এরকম উল্টাপাল্টা স্বপ্ন দেখি। তো সব সোহানের মধ্যে ডিটেলস কথা বলে। তখন এটা বলার পর সোহানের বাবা বলে হয়তো একা থাকোস বাসায়, এর জন্য উল্টাপাল্টা স্বপ্ন দেখি, দৌড়াদৌড়ি করে ঘুমাবি আর নামাজ পড়বি 5 ওয়াক্ত। আর সোহানের মা বলতেছে সোহানকে দেখ, আরেকটা বিষয় হচ্ছে তোর যে বাসায় এরকম কঙ্কাল রাখো সেগুলো এখন ওপেন রাখবে না, ঢেকে ঢেকে রাখবি, এগুলো দেখলেও হঠাৎ করে ভয় লাগে কেমন। তো সেদিন ঠিক দুপুরের, এটা তো সকালবেলার ঘটনা যেটা ওই সোহানের বাবা আমার সাথে কথা বলতেছিল। তো সেদিন ঠিক দুপুরের পরে সোহানদের বাসায় পুলিশ আসে। পুলিশ এসে সোহানের বাবা দরজা খুলে সোহানের বাবাকে বলতেছে যে এখানে কে কোনো মেডিকেল স্টুডেন্ট আছে? তো সোহানের বাবা বলে যে হ্যাঁ আমার ছেলে, ওর নাম সোহান, ও তো মেডিকেলে পড়ে। তো পুলিশ বলতেছে আমরা একটু আপনার বাসায় এসে কথা বলবো, ভয় পাওয়ার কিছু নেই, কিছু ইনফরমেশন আমাদের লাগবে।
তো সোহান খেয়াল করে দেখে নাকি পুলিশের সাথে হচ্ছে সেই ওয়াহিদ মিয়া এবং আরো 2-3 জন লোক। তো ওনারা ড্রয়িং রুমে বসে, মানে সামনের রুমে বসে, এই হাবিবের রুমে। তো বসার পরে তো সোহানের বাবা বলতেছে যে সমস্যাটা কি হয়েছে, পুলিশকে বলে। তো পুলিশ বলে দেখেন সমস্যাটা হচ্ছে উনি হচ্ছে ওয়াহিদ মিয়া, ওনার নামে কিছু মানে আমরা সমস্যা পাইছি। সমস্যাটা হচ্ছে যে উনি প্রায় সময় নদীর ওই পার থেকে এরকম কঙ্কাল ম্যানেজ করে এনে বিভিন্ন স্টুডেন্টকে, মানে যারা শিক্ষার্থী যারা আছে তাদেরকে এরকম সাপ্লাই দেয়। তো এরকম গত চালানে উনি 8টা কঙ্কাল পাইছিল। তো 8টা কঙ্কাল পাওয়ার বিভিন্ন ছাত্রছাত্রী যারা আছে নতুন যারা ভর্তি হচ্ছে ওদেরকে উনি এরকম সাপ্লাই দিছে। কিন্তু সমস্যাটা হচ্ছে একটা কঙ্কাল আছে, সেটা একটা সুইসাইড কেস বা খুন হয়েছে এরকম একটা মানে কঙ্কাল ছিল, মানে একটা লাশ ছিল, সেই লাশটা চুরি হয়ে যায় কবর থেকে, এরকম একটা কঙ্কাল নাকি এখানে সাপ্লাই দেওয়া হয়েছে ওয়াহিদ মিয়াকে। তো ওই পুলিশ বলে যে দেখেন নদীর ওই পারে এরকম একটা মেয়ে প্রায় আজ থেকে 7-8 মাস আগে এরকম মারা যায়। এখন মেয়েটার ফ্যামিলি তো ওরা তাড়াহুড়া করে ওকে দাফন দিয়ে দিয়েছিল, ঠিক আছে, কিন্তু মেয়েটার সমস্যা হচ্ছে যে মেয়েটার ভাই দেশের বাইরে ছিল, দেশের বাইরে থেকে আসার পরে সে দেখতেছে যে মানে কবর ভাঙা, তারপর তো সন্দেহ হয় এবং ওরা কবর খুলে দেখে লাশ নাই। এবং ওদের এটা নিয়ে খুব সন্দেহ হয় যে আসলে এটা কি খুনের মানে কেস ছিল নাকি সুইসাইডের কেস ছিল। এই জন্য ওরা বিভিন্ন জায়গায় অনেক খুঁজে, তো খবর নেই, দেখা গেল ওই গ্রামেরই কেউ একজন এরকম কবর থেকে লাশ তুলে কঙ্কাল নেয় এবং কঙ্কাল নিয়ে সে বিভিন্ন জায়গায় সাপ্লাই দেয়। এখন আমরা ওই লোককেও ধরছি এবং ওই লোকের মাধ্যমে আমরা জানতে পারছি যে সে এই ওয়াহিদ মিয়াকে সে কঙ্কাল দিছে। এবং এই জন্য এবার সে একটা কঙ্কাল আছে, এটা আমাদেরকে দেখতে হবে, আমরা নিয়ে যাবো কঙ্কালটা নিয়ে যাবো, ঠিক আছে, এবং কঙ্কালটা দেখবো যে আসলে কি এরকম এটা সেই কঙ্কাল নাকি, যদি না বুঝতে পারবো না। তো সোহানের সেই কঙ্কালটা সোহান দেখায় এবং পুলিশ দেখে যে ঘাড়ের দিকে একটু ভাঙা। তো পুলিশ বলে যে ঠিক আছে এটা আমরা নিয়ে যাই, তবে আমাদের সন্দেহ লাগতেছে যে এটাই হইতে পারে ওই কঙ্কালটা, কারণ যেহেতু ঘাড়ের দিকে ভাঙা, আমরা শুনছিলাম যে সেই মেয়েটা এরকম গাছের মধ্যে ফাঁস দিছিল, তো হয়তো ফাঁস দিলে অনেক সময় হাড় ভেঙে যায়, এটা হইতে পারে। তো যাই হোক সেদিন সেই কঙ্কাল নিয়ে যায় এবং যেটা হয় যে ওয়াহিদ মিয়াকে তো অ্যারেস্ট করে। যদিও এটা শুনছিলাম মানে আমাকে সে শুনছিল, বলছিল যে ওয়াহিদ মিয়া নাকি এই কারণে প্রায় কয়েক মাস জেলও খাটছিল। তো সেদিন তো এরকম কঙ্কাল নিয়ে যায় পুলিশ। তো সোহানের বাবা বা সোহানকে একটু বকা টাকা দেয় যে তুমি এরকম কম দামে কিনতে গেছো কেন, টাকা লাগতো আমাকে বলতা। তো এরকম আরো দেখুন যাচ্ছে। তো সোহান কিন্তু ওর স্বপ্ন যে দেখতো ঠিকই দেখতেছে, ওর আগের মতো খারাপ এরকম স্বপ্ন দেখতেছে। তো সোহানের বাবা এরকম একদিন পরে যখন সে বলতেছে আর কি সোহানকে যে দেখো তুমি যে এরকম খারাপ স্বপ্ন দেখো রাতে এরকম বলতেছো, এখনো দেখতেছো, এক কাজ করি, এখানে শাহ মকদুমের মাজার আছে, এখানে হুজুর আছে আমার খুব ঘনিষ্ঠ হুজুর, আমি মাঝে মাঝে ওনার কাছে আসি, আধ্যাত্মিক লাইনের হুজুর, ওনার সাথে তোমার একটু নিয়ে যাবো, দেখি একটু ঝাড়ফুঁক দিয়ে দেখতে আমাকে দেখি। তো সোহানের মা বলে হ্যাঁ ঠিক আছে চলো আমরা এরকম সময় যাবো। তো কোনো এক বিকেলে এর মধ্যে একদিন পরে ওনারা সেই হুজুরের কাছে যায়। তো হুজুরকে সোহান ওর পুরো ঘটনা বলে যায়, এরকম বাজে সবসময় দেখি। তো হুজুর নাকি খুব মানে জ্ঞানী বা আধ্যাত্মিক ছিল, উনি নাকি দেখি সোহানকে বুঝতে পারছে যে ওর কি সমস্যা। তো হুজুর মানে সোহানের বাবাকে বলতেছে দেখেন আপনার ছেলের সমস্যা তো সবই শুনলাম। তো সোহানের বাবা কথা প্রসঙ্গে বলে দেখেন একটা কঙ্কাল নিয়ে আমরা এরকম ভেজালে পড়ছি, বাসায় আনছে, এই পুলিশ নিয়ে কত কি ভেজালে পড়ছে, এগুলো বলতে থাকে। ওই হুজুর বলতেছে দেখেন পুলিশ নিয়ে ভেজালে পড়ছেন সবই আমি বুঝতে পারছি, এবং কি হয়েছে সেই কঙ্কালের সাথে আমি আপনাদের বলতেছি। সমস্যাটা হচ্ছে সে যে কঙ্কালটা আনছিল সেই মেয়েটার নাম ছিল রহিমা, সে নদীর ওই পারে থাকে। তো রহিমা মেয়েটাকে হয়তো জিনে মানে আসর করছিল বা করে নাই, কিন্তু গ্রামে একটা সালিশে ওকে মানে বেধড়ক মার দেওয়া হয়। এই পদ্মা নদীর পানি কোনো চরে আর কি, কোনো একটা জায়গায় ওকে বেধড়ক মার দেওয়া হয় এবং গ্রামের সালিশ বসে ওই কোন এক কবিরাজ বা সাথে আরো যারা ছিল গ্রামবাসী এরকম প্রায় 8-10 জন ওকে বেধড়ক মারে। তো এটা মেয়েটা অপমান সহ্য করতে পারে নাই, সে মেয়েটাকে গাছে ফাঁস দেয় এবং ফাঁস দেওয়ার পরে অনেকের ধারণা যে মেয়েটা হয়তো সুইসাইড করছে, আবার অনেকের ধারণা হয়তো মেয়েটা খুন হয়েছে। তো এর জন্য মেয়েটার ফ্যামিলি ওকে জানা দিয়ে সরাসরি দাফন দিয়ে দেয়। তো সেই কঙ্কালটা মানে সেই লাস্টার যে কঙ্কাল সেটাই কেউ একজন চুরি করে ওই এরকম আপনার ওয়াহিদ মিয়া নামে একজনকে দিছিল। এই ডিটেলস ঘটনাটা ওই হুজুরটা নাকি অনবরত বলে যাচ্ছিল এবং সোহান এবং সোহানের যে ফ্যামিলি যারা বাবা মাকে ছিল নাকি দেখে পুরা অবাক হয়ে গেছে, যেটা হুজুর জানে কি হবে। তো সোহানের বাবা মানে সোহানকে বলে যে বাবা ভয় পাইস না, কিছু না, আমি যে আগেই বলছিলাম যে উনি আমার খুব ঘনিষ্ঠ এবং খুব আধ্যাত্মিক লাইনে হুজুর, উনি সবাই বলতে পারে। হুজুর বলে যে দেখেন সোহান যে স্বপ্নগুলা দেখতেছিল, যে মেয়েটা ওকে সাহায্য চাচ্ছিল সেটা হচ্ছে ওই মেয়েটাই, যেটা ধরেন
সোহান বাসায় যে কঙ্কালটা ছিল হয়তো এরকম এই কারণে হইতে পারে। আর ঘাড় যে দেখলেন যে ঘাড়ের যে হাড় ভাঙা ছিল ঠিকই আছে, মেয়েটা সুইসাইড করতে ঘাড়ের হাড়টা ভেঙে গেছিল, হয়তো এই কারণে সমস্যাটা হইতে পারে। তো এটা শোনার পর তো সোহানের মা বলতেছে যে দেখো আমি আমার ছেলেকে, সোহান বাবাকে বলে আমি আমার ছেলেকে একা থাকতে দিব না বাসায়। তো হুজুর বলে না ঠিক আছে, ওকে বাসায় একা থাকা দরকার নাই, ওর রুমমেট বা যেই আছে আপনারা এক কাজ করেন, কোনোভাবে একটু হলে দেখেন কোন হোস্টেল, মানে হলে যে হোস্টেল আছে ওইখানে ওরা 2-3 জন একসাথে থাকতে পারে কিনা, দেখবেন একসাথে থাকলে এগুলো ভয় কেটে যাবে। আর আমি ওকে একটা তাবিজ বা ঝাড়ফুঁক দিয়েছি, কোনো সমস্যা হবে না, আপনার ছেলে ঠিক হয়ে যাবে। আর যথাসম্ভব যে কঙ্কালটা নিয়ে গেছে পুলিশ, ওইটা ওদের কাজ বা কাজটা শেষ করে দেখবেন এটা ওরা দাফন দিয়ে দিবে। তো এটা কোনো আপনাদের টেনশন করা লাগবে না, আপনার ছেলে সুস্থ হয়ে যাবে। তো যেটাই হোক, এটার পর নাকি যেটা বলে আমাকে, আমি শুনি সোহানের আমার সে বন্ধুর কাছ থেকে যে সোহান নাকি তারপরে এরকম হোস্টেলে কয়েকদিন পর এরকম থাকার ব্যবস্থা হয়ে যায়, পরে কোনো সমস্যা হয় না। তো এটাই ছিল আমার প্রথম ঘটনা, আমি এটা শুনি। জানি না আপনাদের কেমন লাগবে, যদি ভালো লাগে অবশ্যই জানাবেন। আমি পরবর্তীতে একটা ঘটনা নিয়ে আসতেছি, সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, ভালোর দলেই আছেন। আমি জানি রাসেল ভাই আপনি সবসময় ভালোর দলেই থাকেন। আমার নাম রিপন, আমি লালমাট থেকে বলতেছি। আজকে আমি যে ঘটনাটা শেয়ার করব, এই ঘটনাটা আমাদের রংপুর বিভাগের একটি ঘটনা। তো যিনি আমাকে ঘটনাটা শেয়ার করেছেন তার নাম হচ্ছে রবিউল। আমি যখন রংপুরে পড়তাম সেই সময় তার কাছ থেকে আমি একটা ঘটনা শুনেছিলাম। সেই ঘটনাটা আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো আমি সরাসরি কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটার সময়কাল ছিল ব্রিটিশ আমলে, যে সময়ে বাংলাদেশ, ভারত, পাকিস্তান একসাথেই ছিল, একটা ভারতীয় উপমহাদেশ ছিল। সেই সময়কার এটা ঘটনাটার সময়কাল অনুমান করা যায় 1947-48 এই সময়ের ঘটনা, যে সময় ভারত এবং পাকিস্তান বিভক্ত হয়। সে সময়ে আসলে তখনও এখনো বাংলাদেশ জন্ম হয়নি। 1947 সালে ভারত এবং পাকিস্তানের সৃষ্টি হয়, ভাগ হয়, দেশ ভাগ হয়। এটা আসলে সেই সময়কার ঘটনা। তো সেই সময় রংপুর বিভাগে, বাংলাদেশ বর্তমানে রংপুর বিভাগের একটা জায়গায়, এটা হচ্ছে তারাগঞ্জ উপজেলার একটা ঘটনা। তারাগঞ্জের যে রংপুর যে তারাগঞ্জ আছে, এখানকার একটা উপজেলার ঘটনা। তো আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। তো এখানে এই তারাগঞ্জে একটা জমিদার ছিল। সেই জমিদারটা খুবই অত্যাচারী ছিল। সে আসলে সাধারণ মানুষকে খুবই অত্যাচার করত। দেখা যায় যে জোর জবরদস্তি করে নীল চাষ করা, মানুষের ফসল কেড়ে নেওয়া, মেয়েদেরকে ধরে নিয়ে আসা, এক প্রকার যত খারাপ কাজগুলো ছিল সবগুলো এই জমিদার করত। সঙ্গত কারণে আমি আসলে সেই জমিদারের নামটা বলতে পারতেছি না, তিনি আমাকে আসলে সঠিকভাবে সেই জমিদারের নামটা বলতে পারেননি। তো অনুমান করা যায় সেই সময় যিনি জমিদার ছিলেন তারাগঞ্জের, ওখানকার জমিদার ছিলেন, তিনিই হবেন। তো তিনি প্রতি বছর তাদের একটা মাঠ আছে তারাগঞ্জে, একটা বিশাল বড় একটা মাঠ ছিল। সেই সময় সেই জমিদার একটা ঘোড়া দৌড়ের আয়োজন করতেন। আমরা অনেক সময় দেখি না, যে অনেক সময় আমরা দেখি যে বিভিন্ন জায়গায় নৌকা বাইচ হয়, গরুর দৌড় প্রতিযোগিতা হয়, ঘোড়ার দৌড় প্রতিযোগিতা হয়। তো এই জমিদার তার একটা নির্দিষ্ট সময় অনুযায়ী তিনি ঘোড়া দৌড়ের আয়োজন করতেন। তো ঘোড়া দৌড়ের আয়োজনের সময় দেখা যায় যে বিভিন্ন এলাকা থেকে অনেক ধরনের মানুষ যাদের ঘোড়া ছিল তারা ঘোড়া নিয়ে আসতো, এবং ঘোড়ার উপরে বসেই তারা আসলে যারা ফার্স্ট হতো তাদেরকে আসলে ওই জমিদার পুরস্কৃত করতেন। তো এরকম করে চলে যাচ্ছিল অনেক, এরকম তাদের একটা আয়োজন প্রতি বছর হয়, ওই জমিদার আয়োজন করেন নিজে থেকেই। তো একদিন ওই কাঙ্ক্ষিত দিন আসে, যেদিন ঘোড়া দৌড়ের আয়োজন। তো সেখানে দেখা যায় যে প্রায় 20টার উপরে ঘোড়া তারা আসলে অংশগ্রহণ করেছিল, এবং এখানে একটা ঘোড়া ছিল যেটা একদম কালো একটা ঘোড়া, কুচকুচে কালো একটা ঘোড়া। এবং এই ঘোড়াটার অংশ প্রতিযোগিতা নিয়েছিলেন এলাকার একজন মানুষ। এটা জমিদারের এলাকার না, একটা পাশের গ্রামের একটা লোক অংশগ্রহণ নিয়েছিল। তো সমস্ত ঘোড়াগুলো দেখার পর সেই জমিদারের
একটা ঘোড়ার প্রতি খুবই আকর্ষণ অনুভব করে, যেটা হচ্ছে ওই কালো ঘোড়াটা। তো তিনি দেখেন যে ঘোড়াটা একদম কালো কুচকুচে হলেও ওর স্বাস্থ্য সবকিছু যেন অনেক সুন্দর, মোটামুটি অনেক সুন্দর দেখতে। তো এই কারণে তিনি ঘোড়া মালিককে ডাক দেন প্রতিযোগিতা মানে ওই দৌড় প্রতিযোগিতা শুরু হওয়ার আগেই। তো সেই ঘোড়া মালিক তার ঘোড়া নিয়ে আসেন এবং ওই জমিদার অনেক পছন্দ হওয়ার পর তিনি জিজ্ঞেস করেন যে আমি এই ঘোড়াটা কিনতে চাই, তুমি এটার বিনিময়ে কত টাকা চাও? তো সেই ঘোড়া যার ঘোড়া তিনি বলতেছেন, না হুজুর, এটা আমি আসলে বিক্রি করব না, এটা আমার অনেক পছন্দের ঘোড়া, এটা আমি বিক্রি করতে পারবো না। তো সেই জমিদার আসলে খুবই রাগান্বিত হন মনে মনে, যদিও তিনি আসলে বলতে পারতেছেন না। তো এক পর্যায়ে সেই ঘোড়াওয়ালাকে বলেন যে দেখো, তুমি যদি এটা বিক্রি না করো তাহলে কিন্তু তুমি এই ঘোড়া দৌড়ে অংশগ্রহণ করতে পারবে না। তো এক প্রকার দেখা যায় যে সেই ঘোড়াটা খুবই রাগান্বিত হয়, বলতে সে সেই জমিদারকে বলে যে কেন হুজুর, আমি কি অন্যায় করেছি? আপনার ঘোড়া পছন্দ হতেই পারে, কিন্তু আমাকে খেলায় অংশগ্রহণ করতে দিবেন না কেন? মানে এক প্রকার সেই লোকটা একজন সাধারণ মানুষ হয়েও একটা জমিদারকে আর কি জমিদারের প্রতি রাগান্বিত হয়, এবং জমিদারও যখন দেখে যে সে লোকটা এরকম প্রশ্ন করতেছে, রাগ দেখাচ্ছে, এবং তখন হলো সেই জমিদার আদেশ দেন যে এই লোকটাকে এখান থেকে বের করে দাও এবং তার ঘোড়াটাকে জব্দ করো। রাসেল ভাই, ওই ঘোড়াটাকে জব্দ করে জমিদারের হলো খোয়ারায় নিয়ে যাওয়া হয় এবং সেই লোকটাকে মেরে মেরে এলাকার থেকে বের করে দেওয়া হয়। তো সেদিন ঘোড়দৌড়ের যে অনুষ্ঠানটা ছিল সেটা সম্পন্ন হয়, এবং সম্পন্ন হওয়ার পরে ওই ঘোড়াটা তো জমিদারের বাসায় রাখা হয় একটা খড়ের মধ্যে। কিন্তু তারপরের দিন সকালবেলা যখন ওই খড়ার যিনি পাহারাদার, যিনি আসলে সে সময় আসলে চলাচল করার জন্য ঘোড়া অনেক একটা ভালো মাধ্যম ছিল, সে সময় মানুষ দূর দূরান্তে ঘোড়ায় চড়ে যাতায়াত করতো। তো ওই জমিদারও ঘোড়ায় চড়েই যাতায়াত করতেন। তো দেখা যায় যে পরের দিন সকালে যখন ওই যে অন্যান্য ঘোড়াগুলোর সাথে যখন কালো ঘোড়াটাকে রাখা হয়েছিল যেখানে, তো খোয়ারের মধ্যে যিনি খোয়ারা পাহারা দেন তিনি যখন পরিষ্কার করতে যান, দেখতে পান যে সেই গোয়াল ঘরে যে কালো ঘোড়াটা রাখা হয়েছিল, যেটা জমিদার জব্দ করে এনেছিলেন, সেই ঘোড়াটা নেই। সেই জায়গায় একই জায়গায় ওই দড়ি দিয়ে বাঁধা ছিল ঘোড়াটা, দড়িটা আছে কিন্তু ঘোড়াটা নেই। তো এটা দেখে ওই যখন জমিদারকে জানানো হয়, জমিদার তো প্রচন্ড পরিমাণে রাগারাগি করা শুরু করে দেন যে তোমরা কি রাত্রেবেলা পাহারা দাও নাকি অন্য কিছু করো? একজন এসে ঘোড়াটা চুরি করে নিয়ে গেছে, অথচ তোমরা জানো না। এভাবে অনেক চিল্লাচিল্লি করে আর কি। তো পরবর্তীতে দেখা যায় যে ওই জমিদার খোঁজ লাগাতে দেয় যে এই ঘোড়াটা যার কাছ থেকে জব্দ করা হয়েছিল সেই হয়তো বা রাতে এসে চুরি করে নিয়ে গেছে, তোমরা ওর খোঁজ লাগাও। তো পরবর্তীতে সেই জমিদারের কথা অনুযায়ী সেই যে গ্রাম থেকে লোকটা এসেছিল ওই গ্রামে খোঁজ লাগানো হয়, এবং সত্যি সত্যি রাসেল ভাই দেখা যায় যে ওই ঘোড়াটা ওই লোকের বাড়িতে, কিন্তু সেই লোকটাকে পাওয়া যাচ্ছিল না। তো পরে হলো জমিদার পুনরায় সেই ঘোড়াটাকে নিয়ে আসেন তার বাসায় লোকদের দিয়ে। তো ঘোড়াটাকে নিয়ে আসে তিনি হলো সিকিউরিটি আগে থেকে ওই একজনের জায়গায় দুই জায়গায় রাখেন, যিনি আসলে গোয়ালঘর আসলে কি বলবো, গোয়ালঘর আসলে যে পাহারা দেয়, তো ওখানে একজনের জায়গায় দুইজন তিনি রাখেন। এবং সেদিন রাতেও রাসেল ভাই হঠাৎ করে মানে পুরো রাতেই ঘোড়া ছিল। তো ওরা যখনই আসলে তাদের মধ্যে তন্দ্রা চলে এসেছে, এবং যখন সেই সাথে তারা যখন ঘোড়াটা চেক করতে যাবে যে ঠিকঠাক আছে কিনা সবকিছু, কিন্তু দেখে রাসেল ভাই ওই ঘোড়ার জায়গায় নেই, শুধু দড়ি পড়ে আছে, ঘোড়ার গলার যে দড়িটা বাঁধা হয়েছিল সেই দড়িটা পড়ে আছে, কিন্তু ঘোড়াটা নেই। তো এখন তারা দুজনে প্রচন্ড পরিমাণে ভয় পায়, কারণ যদি এটা জমিদার জানে তাহলে তো অবস্থা খারাপ করবে। তো সকালবেলা যখন হয়, তো ওই জমিদার এক জায়গায় যাবেন এবং তিনি তাদের ওই যারা হলো ঘোড়া পাহারা দেয় তাদেরকে বলেন যে ঘোড়া নিয়ে আসতে। তো তখনই তারা দুজনে থুতোমতো খায় এবং স্বীকার করতে বাধ্য হয় যে ঘোড়া তো আমার সকালবেলা উঠে দিয়ে ঘোড়া নাই। তো এটাতে জমিদার প্রচন্ড পরিমাণে রেগে যান এবং তিনি আবার লোক পাঠান যে আবার ওই যার ঘোড়া সে আবার চুরি করে নিয়ে গেছে নাকি। তো রাসেল ভাই ওই এলাকায় যখন যান তখন দেখা যায় যে ওই এলাকায়
ওই যেই লোকটা ঘোড়া আসলে যার কাছে জব্দ করা হয় সেই লোকটাও সেদিন আছে এবং সেই সাথে ঘোড়াটাও তার হলো খড়ের মধ্যে বাঁধা। তো এটা দেখে তো তারা প্রচন্ড পরিমাণে রেগে যায় এবং সেই লোকটাকে এবং ঘোড়াটাকে ধরে নিয়ে আসে এবং ধরে নিয়ে আসার পর ওই লোকটাকে বেধড়ক মারধর করে জমিদার লোকের মাধ্যমে এবং বলে যে তোর কত বড় সাহস, তুই ঘোড়া নিয়ে গেছিস। তো সেই লোকটা বারবার করে অনুরোধ করে যে আমি আসলে ঘোড়াটাকে নিয়ে নিয়ে যাইনি, সেই ঘোড়াটা নিজে থেকে চলে গেছে। তো এটা জমিদার কোনোভাবে বিশ্বাস করে না। তো বলে যে হুজুর দেখেন, আপনি যদি বিশ্বাস না করেন আমাকে বেঁধে রাখুন, কিন্তু ঘোড়া আপনার গোয়ালে থাকবে না, এটা চলে যাবে। তো রাসেল ভাই সেদিন রাতে সেম কাহিনী, ওই ঘোড়ালাকে বেঁধে রেখেছিল বাইরে, ও কোনোভাবেই চুরি করার কথা না। তো সেদিন রাতেও দেখা যায় যে ওই গোয়াল ঘরে, মানে সেদিন রাতের পরে সকালবেলা যখন গোয়াল ঘর চেক করা হয় তারা দেখতে পায় সেই ঘোড়াটা ওই জমিদারের গোয়ালের মধ্যে নেই। তো যখন ওই ঘোড়ার মালিককে জিজ্ঞেস করে যে এর কাহিনী কি, তখন সে বলে যে হুজুর এরকম, এই ঘোড়াটা আসলে কোনো সাধারণ কোনো ঘোড়া নয়, এটা এমন একটা ঘোড়া যেটা জিন ঘোড়া। এ আসলে রাতের মধ্যে, রাত হলেই সে জিন হয়ে যায় এবং দিন হলে সে নর্মাল ঘোড়া, কিন্তু রাত হলে জিন হয়ে যায়। তো এই কারণে ওকে রাতের মধ্যে কেউ বেঁধে রাখুক আর যাই করুক, ওকে কেউ আটকাতে পারে না। যেহেতু আমি এর মালিক, এ কারণে সে বারবার আমার কাছেই চলে যাবে। যত বড়ই আমি বিক্রি করি না কেন, যেহেতু আমি এই ঘোড়াটার মালিক, আমার কাছেই চলে যাবে। যতক্ষণ পর্যন্ত আমি মন থেকে ঘোড়াটা কারোর কাছে বিক্রি করব, ততক্ষণ পর্যন্ত ঘোড়াটা আমার কাছেই যাবে। যখন আমি মন থেকে ঘোড়াটাকে বিক্রি করে দেব, তখনই শুধুমাত্র ঘোড়াটা আমার কাছ থেকে ও যার কাছে বিক্রি করবো তার কাছে চলে যাবে এবং এই ঘোড়া তাকেই আর কি মালিক হিসেবে বেছে নেবে বা তা মান্য করবে। তো জমিদার বলে যে তাহলে ঠিক আছে, তুমি আমার কাছে ঘোড়াটা বিক্রি করে দাও। কিন্তু রাসেল ভাই ওই লোকটা মুখে মুখে বললেও যে আচ্ছা ঠিক আছে আমি আপনার কাছে বিক্রি করবো, এই কথা আসলে ওই জমিদারের ভয়ে বললেও পরবর্তীতে আসলে সে মনে মনে কিন্তু কোনোভাবেই চাচ্ছিল না যে ঘোড়াটা বিক্রি করবে। তো তাকে হলো অল্প কিছু টাকা পয়সা দেওয়া হয়। নর্মালি একটা ঘোড়ার মূল্য যা হয় তার থেকে 3/1 টাকা তাকে দেওয়া হয়। এত কম পরিমাণ টাকা দিয়ে তাকে বিদায় করে দেওয়া হয় এবং জমিদার পরে ভাবেন যে হয়তো ঘোড়াটা যেহেতু সে বিক্রি করে দিয়েছে, তাহলে ঘোড়াটা এখন আর চলে যাবে না, তার গোয়ালেই থাকবে। কিন্তু রাসেল ভাই তার পরের দিন সকালবেলা দেখা যায় যে ঘোড়াটা ওই জমিদারের গোয়াল ঘরে নেই। তো পরে দেখা যায় তিনি তো আবার হলো লোক লাগান যে ঘোড়া কোথায় গেল। তো ওই যে লোককে ধরে নিয়ে এসেছিল সেই লোকের বাড়িতে খোঁজখবর নেওয়া হয়, কিন্তু রাসেল ভাই তিনি সেখানে যেয়ে দেখতে পান যে ওই লোক বাড়িতে নেই এবং তার ঘোড়াও নেই। এরপর থেকে জমিদার প্রায় 1 মাস ধরে ওই লোককে খুঁজেছিলেন ঘোড়া সহ, কিন্তু কোনোভাবেই সেই লোকটাকে এবং তার ঘোড়াটাকে তারা খুঁজে পায়নি। তো রাসেল ভাই এটাই ছিল রবিউল ভাইয়ের পাঠানো একটা ঘটনা, তিনি আমাকে আসলে শেয়ার করেছিলেন এবং আমি আসলে তার কাছে আবার ফোন দিয়ে এই ঘটনাটা শোনার চেষ্টা করেছি। তো আসলে অনেকদিন আগের যেহেতু ঘটনা, এই কারণে আসলে ঘটনার অনেক কিছু তিনি ভুলে গেছেন এবং হারিয়ে গিয়েছে। তো এটা আসলে তাদের তারাগঞ্জ উপজেলার আসলে খুবই একটা প্রচলিত একটা ঘটনা, এটা সবার মুখে মুখে প্রচলিত একটা ঘটনা। তো তিনি আমাকে ঘটনাটা শেয়ার করেছেন, আমার কাছে ঘটনাটা বেশ ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি রবিউল ভাইয়ের মতো করে এই ঘটনাটা আপনাদের মাঝে শেয়ার করার। যদি ঘটনার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফিজ।